আশা করছি তোমরা প্রত্যেকেই জেনেছো যে ডিসেম্বরের শেষের দিকে নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং শিক্ষা দপ্তরও জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার জন্য। তোমরা যদি ক্লাস আমার দেখো তাহলে আজ থেকে 4 মাস আগে আমি ক্লাসে কিন্তু বলেছিলাম, তখন তোমাদের মধ্যে এই বিষয়টা চলছিল কবে কি খবর আসবে না আসবে, অনেকে তো এমনও বলছিল যে আর মনে হয় ইন্টারভিউ হবে না। তো আমি বলেছিলাম যে পুজোর পরে তোমরা বুঝতে পারবে যে কবে নাগাদ তোমাদের ইন্টারভিউ শুরু হতে পারে, পুজোর পরে বোঝা যাবে বিষয়টা। আর আমি এই ব্যাপারটা অনুমান করেছিলাম যে ডিসেম্বরের দিকে হয়তো কিছু একটা হতে পারে। সেই হিসেবেই তোমাদের জন্য তোমরা যাতে প্রত্যেকে একটা জায়গায় ইন্টারভিউয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিতে পারো তার জন্য আমি ব্যবস্থা করেছি। যাই হোক, সেসব কথা পরে বলছি। এখন তোমাদের মধ্যে খুব প্রচেষ্টা দেখছি, অনেকেই যারা ইন্টারভিউ নিয়ে একেবারে সিরিয়াস ছিল না তারাও প্রস্তুতি শুরু করেছো। তাদের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে সেফ একাডেমিক স্কোর। আমার পেড ব্যাচে অনেক ক্যান্ডিডেট আছে, সেখান থেকেও এই প্রশ্নটা দেখি ক্যান্ডিডেটদের মধ্যে এই একটা বড় দুশ্চিন্তা। তো আমার লক্ষ্য তোমাদের মধ্যে থেকে এই দুশ্চিন্তাটাকে দূর করা আর রিয়ালিটি কি সেটা বলা। এক্ষেত্রে গত রিক্রুটমেন্টে যে বিষয়টা হয়েছিল, যে ডেটা ছিল, আর আমি যা বুঝতে পারছি জানতে পারছি সেখান থেকে তথ্য নিয়ে তোমাদের এই বিষয়টা নিয়ে আমি হেল্প করব। আর আরো একটা বড় বিষয় হচ্ছে যে নোটিফিকেশন আসা, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়া, ইন্টারভিউ দেওয়া, এটাই কিন্তু তোমাদের উদ্দেশ্য নয়, বা আমরাও যারা তোমাদের প্রস্তুতি দিচ্ছি তাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হওয়া। এর জন্য কিন্তু তোমাদেরই প্রচেষ্টা করতে হবে। 2022 স্টেট ঐক্যমঞ্চ এই যে সামনেই যে একটা প্রক্রিয়া শুরু হওয়ার যে কথা শুনতে পাচ্ছি, বা বিভিন্ন জটিলতা যে কেটে সামনে যে রিক্রুটমেন্টের প্রসেস শুরু হচ্ছে, তার পেছনে আমার মনে হয় একটা বড় ভূমিকা রয়েছে 2022 স্টেট ঐক্যমঞ্চে। তো এটাই বিষয় যে রিক্রুটমেন্ট হওয়াটাই বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হওয়াটাই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যাতে পর্যাপ্ত ভ্যাকান্সি রিলিজ হয়। গত রিক্রুটমেন্টের সময়ও যথেষ্ট প্রাইমারিতে যথেষ্ট ভ্যাকান্সি ছিল, তারপরেও তোমরা দেখেছো খুব অল্প সংখ্যক সিটে রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে এখনো যথেষ্ট ভ্যাকান্সি আছে। আবার ক্লাস 5 ইনক্লুড হচ্ছে, প্রত্যেকেই আশা করছে একটা বড় সংখ্যক ভ্যাকান্সি রিলিজ হবে। কিন্তু আমরা যদি দেখি, ট্রেন্ড দেখি লাস্ট রিক্রুটমেন্ট থেকেই, যে সরকারের এবার থেকে বড় সংখ্যায় রিক্রুটমেন্ট করার সদিচ্ছার অভাব আছে। তবে সামনেই বিধানসভা ভোট, যে কোনো রাজ্যের জন্য বিধানসভা ভোটটা একটা বড় ভোট বা বিশেষ কনসার্নের জায়গা। তো এই ব্যাপারটাকে যদি কাজে লাগানো যায়, যেভাবে তোমরা এতদিন প্রচেষ্টা চালিয়ে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার মুখে এসে দাঁড়িয়েছো, সেভাবে যদি আর একটা প্রচেষ্টা করো তাহলে আশা করা যায় যে সকলের চাকরি সুনিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। নোটিফিকেশন বেরিয়ে গেলে হয়তো আর এটা সম্ভব হবে না। এর আগের রিক্রুটমেন্টেও তোমরা খেয়াল রাখবে, নোটিফিকেশন যখন রিলিজ হলো, যখন ভ্যাকান্সির কথা এলো, তখন 2014 2017 প্রত্যেকে মিলেই যে সংগঠন, তারা ঐক্যবদ্ধভাবে কিন্তু একটা চাপ ক্রিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। তো এই বিষয়টা মাথায় রেখে যে নোটিফিকেশন বেরিয়ে গেলে হয়তো তেমন আর কিছু করা যাবে না। তো আমি তো কিছু করতে পারবো না, কিন্তু তোমরা যারা আছো তারা এই কথাটা নিজেদের মধ্যে ছড়িয়ে বা নিজেরা ঐক্যবদ্ধভাবে যদি একটু চেষ্টা করো, তাহলে তোমরা যারা এতদিন তোমাদের যে স্বপ্নের জায়গা যার অপেক্ষায় রয়েছো, সেই অপেক্ষার সমাপ্তি ঘটবে। তো যাই হোক, আজকে ক্লাসেও অনেক কিছু বিষয় রয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে জায়গাগুলো থেকে গত ইন্টারভিউয়ে কোশ্চেন করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো আলোচনা হবে, প্রশ্ন ডিসকাশন হবে, প্লাস দুটো ডেমো এনেছি। এমন ডেমো যে জায়গা থেকে ইন্টারভিউয়ার ডেমো দেখানোর জন্য বলেছেন। গত রিক্রুটমেন্ট দেখেছো বেশ কিছু ক্যান্ডিডেটকে তাদের নিজের পছন্দে ডেমো দেখানোর জন্য বলেছেন, আবার কোনো ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ার বলে দিয়েছেন যে এই জায়গা থেকে তোমরা ডেমো দেখাও। তো আই হোপ যে তোমাদের আজকের ক্লাসটা খুব হেল্পফুল হবে। তার আগে এই বিষয়টা একটু দেখি।
এই একাডেমিক নিয়ে দুশ্চিন্তা হওয়ার দুটো বড় কারণ। এক, কিছু ক্যান্ডিডেট যারা ওল্ড একাডেমিক বা যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটু আগে রয়েছে, তাদের মনে হচ্ছে যে তাদের একাডেমিক স্কোর অনেক কম। নতুন মাধ্যমিক এইচএস পাস আউট অনেকেই হয়তো সামনে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে, তো এই নিয়ে তাদের একটা দুশ্চিন্তা। আর একটা ব্যাপার, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কিছু ক্যান্ডিডেট তারা বলছে যে আমার একাডেমিক স্কোর 27, 28। তো এই সমস্ত কথাগুলো শুনে যাদের একাডেমিক স্কোর 22, 23, তারা দুশ্চিন্তার মধ্যে আছে যে আরে বাবা, এই 27, 28 মনে হয় অনেকেরই আছে, আমরাই কিছুজন যাদের একাডেমিক স্কোর কম, আমাদের কি হবে? তো বলে রাখি, এই এই একই রকম ব্যাপার গত রিক্রুটমেন্টেও আমি দেখেছিলাম। গত রিক্রুটমেন্টেরও আগে ক্যান্ডিডেটের থেকে এমনই ধরনের প্রশ্ন, এমনই ধরনের দুশ্চিন্তা, এমনকি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও ফোন মেসেজ এসছে যে কি হবে, একাডেমিক স্কোর অনেক কম আছে, এই বই। কিন্তু যখন প্যানেল বেরালো তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই একাডেমিক স্কোর সেখানে লো বা একটা অ্যাভারেজ স্কোর ছিল। আগামী বা তোমরা যারা এখন টেট কোয়ালিফাইড আছো, তাদেরও যদি রিয়ালিটি দেখা যায়, তাদের ম্যাক্সিমাম জনেরই একাডেমিক স্কোর হচ্ছে এই 22 থেকে 25-এর মধ্যে। আর এই যে 27, 28 খুবই অল্প সংখ্যক আছে, খুবই অল্প, নেগলিজেবল কয়েকজন। তারপরেও এই 27, 28 এত দেখা যায় কেন? দেখা যায় তার কারণ আমি দেখেছি, আমারও যে ইউটিউবে ক্লাস দিই, নিচে হয়তো কমেন্ট সেকশনে বলে স্যার আমার একাডেমিক স্কোর 28, আমার কতটা সম্ভাবনা আছে চাকরি পাওয়ার? বা তোমরা অনেক জায়গায় কোচিং এ যাবে, সেখানে দেখবে কেউ কেউ বলবে যে আমার একাডেমিক স্কোর 27, কেউ বলবে 28, আমার কি হবে, এরকম দুশ্চিন্তা দেখাবে। কারণ তোমাদের এই যে একাডেমিক স্কোর তোমরা যারা আছো, তাদের তখন মনে হবে যে আরে যা, এদের এত একাডেমিক স্কোর তারপরেও দুশ্চিন্তা করছে, তাহলে আমাদের তো সুযোগই নেই। আসলে যার একাডেমিক স্কোর 21, 22, 23, তারা কিন্তু এত বলতে যায় না বা এত বলে না যে আমার একাডেমিক স্কোর 22, আমার কি হবে, এত বলে বলে বেড়ায় না বা সব জায়গায় লিখে বেড়ায় না। কিন্তু যাদের একাডেমিক স্কোর একটু বেশি আমি দেখেছি, তারাই বেশি বলে। আবার দেখা যায়, আমি দেখেছি, আমার কাছেও দেখেছি যে যাদের একাডেমিক স্কোর হয়তো 23, 22, কেউ কেউ থাকে এমন যে তারা তাদের স্কোরটা একটু বাড়িয়ে বলে, হয়তো লজ্জার খাতিরে বা অন্যদের মাঝে একটু নিজেকে একটু বড় দেখানোর চাহিদায় তারা একটু বাড়িয়ে বলে, দিয়ে জিজ্ঞাসা করে যে আর কত পেলে আমি সেফ জোনে থাকবো, এমন একটা কথা তারা বলে। তো আমার প্রধান বিষয় তোমাদেরকে যেটা জানানোর, সেটা হচ্ছে যে খুব অল্প সংখ্যকই এমন হাই একাডেমিক স্কোর আছে। আর এমন নয় যে টেট কোয়ালিফায়ার রেগুলার ডিএলএড তারা তাদের একটা বড় সংখ্যক মানে নিউ মাধ্যমিক এইচএস, এমনটা নয়। বেশিরভাগই এমন একটা সময়ে মাধ্যমিক এইচএস যখন মাধ্যমিকে এইচএসে খুব বেশি স্কোর করা যেত না, স্কোরিং অত ছিল না মাধ্যমিক এইচএস। তার সেই কারণেই তোমরা এবারও যখন দেখবে যে প্যানেল বেরাবে, ম্যাক্সিমামেরই একটা অ্যাভারেজ একাডেমিক স্কোর আছে, আর খুব অল্প সংখ্যক তাদের এই হাই একাডেমিক স্কোর আছে। এর পরেও তোমরা যদি একটু প্যানেলটাকে ভালোভাবে খেয়াল করো, তো দেখবে এমনও কিছু ক্যান্ডিডেট আছে যার ইন্টারভিউ স্কোর হয়েছে ভাইবা অ্যাপটিটিউড নিয়ে আউট অফ 10, 3, 2। কিছুদিন আগেই কয়েকজন মেসেজ করেছিল, মানে এই যে যখন এই ডিসেম্বরে একটা নোটিফিকেশন আসতে পারে, এই খবরটা চারদিকে ছড়ালো, তখন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যারা ওয়েটিং এ আছে, মানে গত প্যানেলে ওয়েটিং এ আছে। তাদের দেখলাম তাদের একাডেমিক স্কোর যথেষ্ট ভালো ছিল, কিন্তু ইন্টারভিউয়ে খুব কম স্কোর এসেছে। একজনের 2, একজনের 3, যার 3 এসেছে তার যদি আর হাফ মার্ক বেশি পেত, মানে 3.5 যদি ইন্টারভিউ পেয়ে যেত, তাহলে সে কিন্তু এখন চাকরি করে। তো যাই হোক, সাপোজ ধরো কারো একাডেমিক স্কোর 27, সে ইন্টারভিউ পেল 3, কত হলো 30। আবার ধরো কারো একাডেমিক স্কোর 23, সে ইন্টারভিউ পেল 9। বলে রাখি 9 কিন্তু পেয়েছে, 9 কি 10ও পেয়েছে। যারা আমার পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলে, অনেকেই তোমাদের 22 স্টেট কোয়ালিফাই ওই
হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে গেছিল। তো তারা যখন প্যানেল বেরোলো তখন দেখেছো যে সবাই মেসেজ করছিল, আমার বেশ কিছু স্টুডেন্ট তারা মেসেজ করেছিল যাদের 9.5 10 এইরকম কয়েকজন ছিল যারা 10 পেয়েছে, এরকম ভাবে ইন্টারভিউ স্কোর করেছে। তো আমি যদি 9ও ধরি, 23 9 হয়ে গেল 32। তাহলে এই ক্যান্ডিডেটটা কিন্তু প্যানেলে একটা খুব ভালো জায়গা করে নিচ্ছে এর থেকে। আর এই বিষয়টাকে মাথায় রেখে এখন এই একাডেমিক নিয়ে চিন্তা করার কিছু নেই, তার কারণ এটা নিয়ে চিন্তা করে তো কিছু হবে না, এখানে তো বাড়াতে পারবে না, এখানে তুমি হাফ মার্কসও ইনক্রিজ করতে পারবে না। কিন্তু তোমার যে জায়গায় জায়গা আছে, যেহেতু ক্যান্ডিডেটরা 9 9.5 10 পাচ্ছে, তাই তোমারও একটা সুযোগ আছে এমন একটা স্কোর করার। আর ইন্টারভিউ অনেকেই আছে যারা ভালো স্কোর করে প্যানেলে খুব ভালো একটা জায়গা করে নিয়েছে। কাজেই এখন তোমাদের ফোকাস হওয়া উচিত ইন্টারভিউ। তো চলো ক্লাস আমরা যাই। আর বেশ অনেকদিন পরেই আমি তোমাদের জন্য ক্লাস আনতে পারলাম। আসলে তোমরা যারা টেট কোয়ালিফাই আছো এবং যাদের সামনে ইন্টারভিউ হতে পারে, তাদের কথা মাথায় রেখেই গত যে ইন্টারভিউ সেই কোশ্চেন অ্যানালাইজ করে আমি তোমাদের জন্য ক্লাস তৈরি করেছি। সেই ক্লাসগুলো টিচমেন্টে রাখা হয়েছে, টিচমেন্টে রয়েছে। সেখানে যত রকমের প্রশ্ন হয়েছে সেগুলো কিভাবে উত্তর করবে, বিভিন্ন রকমের ডেমো সেগুলো করিয়ে দিয়েছি। তারপরে পিডিএফ প্রতিটা ক্লাসের বা যে সমস্ত জায়গাগুলো থেকে তোমাদের জানা দরকার সেগুলো, সাবজেক্ট ওয়াইজ গ্র্যাজুয়েশন থেকে যে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন সাবজেক্টের, এমনকি গ্র্যাজুয়েশন সাবজেক্টের পিডিএফ, সেগুলো একসঙ্গে করে যাতে করে তোমরা একটা জায়গাতেই সম্পূর্ণ প্রিপারেশনটা করে নিতে পারো, সেভাবেই একটা কোর্স তৈরি করা হয়েছে। এবং এমন তার প্রাইস করা হয়েছে যেটা তোমাদের যে মোবাইলের রিচার্জ তার থেকেও বেশ কম, যাতে সকলেই অ্যাফোর্ড করতে পারো সেই হিসেবেই করা। তো তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেটা নিতে পারো। আর পিডিএফ এর ব্যাপার আমি এমনিও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, এমনি সকলের জন্য। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছো তারা তো পিডিএফ পাও। গ্রুপটা ফুল হয়ে গেছে, সে কারণে পুরোনো গ্রুপে আর কেউ জয়েন হতে পারছে না। নতুন একটা গ্রুপ ক্রিয়েট করেছি, তার লিঙ্ক আমি দিয়ে দিব নিচে, সেখানে জয়েন হয়ে যেতে পারো। আমি সেখানে পিডিএফ গুলো তোমাদের ফ্রিতেই দিয়ে দিব, তার জন্য কোনো টাকা তোমাদের লাগবে না। তো চলো ক্লাসে দেখি। আশা করছি তোমরা প্রত্যেকেই পিকক মডেলের কথা শুনেছো। গত ইন্টারভিউয়ে এই পিকক মডেল নিয়ে প্রশ্ন এসেছে এবং বিভিন্ন জায়গায় তোমরা এই প্রশ্নের উত্তর তৈরি করেছো। কিন্তু আমি দেখেছি অনেক ক্যান্ডিডেটেরই এই বিষয়টা নিয়ে স্বচ্ছতা নেই, স্বচ্ছ ধারণা তার মধ্যে নেই। আর স্বচ্ছ ধারণা না থাকলে এখান থেকে প্রশ্ন আসলে সে সুন্দরভাবে উত্তর করতে পারবে। তো প্রশ্নের উত্তর গুলো বলার আগে আমি একটু এই বিষয়টা নিয়ে তোমাদের বলি। এটা বলতে গিয়ে চতুর্থ শ্রেণীর উইংস যে বই আছে, বাটারফ্লাই এর পাশাপাশি ইংরেজির আরেকটা বই উইংস সেটা আছে, সে বই থেকে কয়েকটা কথা তোমাদের জানাই। এই বইটা কি? এই বইটা হচ্ছে একটা কর্মপত্র সমন্বিত সহযোগী পুস্তক। এটা বাটারফ্লাই বইয়ের বিকল্প বই নয়, তারই একটা সম্পূরক বই, যেটা যে কাম্য শিখন মানে ইংরেজি শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে সহযোগিতা করবে। এই বইটা কি রয়েছে সে সমস্ত বিষয় বলবো না আজকে, আমি অন্য একটা ক্লাসে প্রাথমিকের যত বই আছে সেগুলো সম্পর্কে তোমাদের জানাবো। পাশাপাশি সেই বিষয়গুলো কিভাবে পড়াবে, বাংলা কিভাবে পড়াবে, ইংরেজি কিভাবে পড়াবে, ইংরেজি যে বিভিন্ন মেথড আছে সেগুলো কি, বাংলা পড়ানোর যে মেথড যেগুলো ইন্টারভিউ জিজ্ঞাসা করেছে সেগুলো, আমাদের পরিবেশ, এবং সেই বইগুলো থেকে যে ইনফরমেশন গুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমি অন্য একটা ক্লাসে করে দেবো। যাই হোক, এখানে আসি। এখান থেকে দুটো লাইন তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। কাম্য শিখন সামর্থ্য, এক্সপেক্টেড লার্নিং আউটকাম অনুযায়ী অ্যাক্টিভিটি গুলো সজ্জিত হয়েছে। এই বইয়ের কর্মপত্র বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, তো এগুলো সেইভাবেই সাজানো হয়েছে যাতে করে কাম্য শিখনটা অর্জন করা যায়। ওয়ার্কশিট গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলো পিকক মডেল অনুযায়ী কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনে সাহায্য করে। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন এটাও তোমাদের পরিচিত শব্দ, তোমরা ডিএলএড এর সময় পড়েছো, এমনকি টেটের প্রস্তুতির সময়তেও এই বিষয়গুলো জানতে হয়। সিসিই যেটা নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। তো একজন শিক্ষক কি করেন, শিক্ষার্থীর সারা বছর ধরে একটা নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন করেন।
এবং সেই মূল্যায়নে তিনি যে বিষয়গুলো খেয়াল করেন সেটা এই পিকক মডেলে রয়েছে। তোমরা জানো যে 3:30 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়, কিন্তু বিদ্যালয় বন্ধ হয় 4টেয়। তাহলে 3:30 থেকে 4টে পর্যন্ত শিক্ষকেরা প্রাথমিক বিদ্যালয়ে থাকেন। তারা কি করেন? তারা তখন এই পিকক মডেলের ওপর একটি বই রয়েছে, সেই বইয়ে শিক্ষার্থীর সম্পর্কে তথ্য ফিল করেন, সেই তথ্য সেখানে দেন। কি তথ্য চাওয়া হয়? তিনি সারাদিন শিক্ষার্থীর যে মূল্যায়ন করলেন, যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সেদিন করলেন, সেই ইভ্যালুয়েশনে তিনি শিক্ষার্থীদের কার কেমন পারফরমেন্স সেটাই সেখানে নথিভুক্ত করেন। এবার আরো একটা বিষয় বলি, প্রাথমিকের কোশ্চেন পেপার যদি তোমরা দেখে থাকো বা কোশ্চেন নিয়ে আমি কয়েকটা বিষয় না হয় ক্লাসে বলবো। তো ফরমেটিভ ইভ্যালুয়েশন হয়, তাই না? ফরমেটিভ ইভ্যালুয়েশনকে বাংলায় বলে প্রস্তুতিকালীন মূল্যায়ন। মূল্যায়নগুলো নিয়ে না হয় পরে বলে দেওয়া হবে। তো সেই মূল্যায়নে যে সূচকগুলো থাকে সেগুলো আমি তোমাদের একটু বলি, একটু শোনো। সূচক নম্বর 1, মানে মূল্যায়নে যে প্রশ্ন করা হবে, যে বিষয়গুলো শিক্ষক করবেন, সেখানে যে সূচকগুলো থাকবে সেটা হচ্ছে অংশগ্রহণ মানে পার্টিসিপেশন, প্রশ্ন ও অনুসন্ধান কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। 4 নম্বর হচ্ছে সহানুভূতি ও সহযোগিতা এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, নান্দনিকতা ও সৃজনশীলতার প্রকাশ অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এই সূচকগুলো শিক্ষক যখন ফরমেটিভ ইভ্যালুয়েশন করবেন তখন এই সূচকগুলো তাকে রাখতে হবে। এবার আসি পিকক মডেলটা কি। পিকক মডেলে যে পিকক শব্দটা, সেটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখব পি ফর পার্টিসিপেশন, ই ফর এক্সপেরিমেন্টেশন, এ ফর অ্যাপ্লিকেশন, সি ফর কোঅপারেশন অ্যান্ড কে ফর নলেজ মডেল। আর এই যে বিষয়গুলো তোমরা দেখলে ফরমেটিভ ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে এই বিষয়গুলোই ওখানে রয়েছে, এই সূচকগুলোই ওখানে রয়েছে, যেগুলো শিক্ষক ফরমেটিভ ইভ্যালুয়েশনে যে কোশ্চেন সেট করবেন সেই কোশ্চেন সেটের মধ্যে থাকবে। এখানে যেমন উইংস বইটাই যে কমিটি রয়েছে, সে বইটা যারা গঠন করেছেন তারা গঠনের সময়তেও এই বিষয়গুলো মাথায় রেখেছিলেন, কর্মপত্রগুলো এমন ভাবে দিয়েছিলেন যাতে করে শিক্ষার্থীর পার্টিসিপেশন হচ্ছে কিনা, এক্সপেরিমেন্টেশন হচ্ছে কিনা, অ্যাপ্লিকেশন করতে পারছে কিনা, কোঅপারেশন করতে পারছে কিনা, নলেজ মডেল সেটা গঠন করতে পারছে কিনা শিক্ষক বুঝতে পারে কর্মপত্রগুলো শিক্ষার্থীদেরকে করানোর মধ্য দিয়ে। দেখো, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে পিকক মডেল কি, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে স্যার বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশু শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ায় ভূমিকা নিয়ে যে মডেল নির্দেশ দান করে তাই হলো পিকক মডেল। আবার এটা বলা যায় যে পিকক মডেল যে মডেল বা নকশা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর ভূমিকা ও জ্ঞানার্জনের প্রক্রিয়া নির্দেশ করে তাই পিকক মডেল। মানে এটা এমন একটা নকশা যেটা এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর ভূমিকা, মানে শিক্ষার্থী পার্টিসিপেট করছে কিনা জ্ঞানের জন্য, এক্সপেরিমেন্ট করছে কিনা, অ্যাপ্লিকেশন করছে কিনা যে নলেজটা পেয়েছে, কোঅপারেশন করছে কিনা, নলেজ মডেল গঠন করতে পারছে কিনা, মানে জ্ঞানার্জনের প্রক্রিয়া নির্দেশ করে তাই পিকক মডেল। আবার এটা খুব ভালোভাবে তুমি এই উত্তরটা বলতে পারো। তুমি বলতে পারো যে স্যার পিকক মডেল কি, এটা এই পিকক শব্দটার মধ্যেই রয়েছে। আমরা যদি পিকক শব্দটা দেখি তাহলে এর প্রত্যেকটা লেটার এই মডেলের উদ্দেশ্য নির্দেশ করে। পি ফর পার্টিসিপেশন, ই ফর এক্সপেরিমেন্টেশন, এ ফর অ্যাপ্লিকেশন, সি ফর কোঅপারেশন অ্যান্ড কে ফর নলেজ মডেল। একজন শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ায় পার্টিসিপেশন মানে অংশগ্রহণ ঘটছে কিনা, সে যে জ্ঞানটাকে অর্জন করলো সেটা কাজে লাগিয়ে নতুন জ্ঞানের অনুসন্ধান এক্সপেরিমেন্টেশন সে করতে পারছে কিনা, অর্জিত জ্ঞানকে সে ব্যবহার করতে পারছে কিনা, অ্যাপ্লিকেশন করতে পারছে কিনা, একে অপরকে সহযোগিতার মাধ্যমে নতুন কোনো জ্ঞান অর্জন করতে পারছে কিনা, এবং এই সবের পর তার জ্ঞানের গঠন হলো, শিক্ষক যে বিষয়টা তাকে শিখাতে চাইছেন সেটা বুঝলো এবং সেটাকে ব্যবহার করে তারা একটা প্রজেক্ট তৈরি করলো বা একটা নলেজ মডেল গঠন করতে পারলো। এই বিষয়টাকেই যে মডেল বা নকশা নির্দেশ করে সেটাই হচ্ছে
পিকক মডেল। এবার বিষয় হচ্ছে তোমাকে বলতে পারে যে আচ্ছা এই যে পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোঅপারেশন, নলেজ মডেল এগুলো হচ্ছে কিনা শিক্ষক কিভাবে বুঝবে? তখন তুমি বলবে যে স্যার বর্তমান যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষককে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন করতে হবে। শিক্ষার্থীর কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন করতে হবে, মানে নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন করতে হবে। এবং এই নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়নের মধ্য দিয়ে শিক্ষক বুঝতে পারবে যে শিক্ষার্থী পার্টিসিপেট করছে কিনা, মানে যে শিক্ষণ প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করছে কিনা, জ্ঞানটাকে কাজে লাগিয়ে নতুন কিছু অনুসন্ধান করছে কিনা, জ্ঞানের ব্যবহার করতে পারছে কিনা, এবং পরস্পর সহযোগিতার মধ্য দিয়ে নতুন জ্ঞান অর্জন করতে পারছে কিনা, নলেজ মডেল গঠন করতে পারছে কিনা। তোমাকে বলতে পারে আচ্ছা আপনি কিভাবে করবেন এটা শ্রেণীকক্ষে। তো প্রথমে খেয়াল রাখো, ফরমেটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে জ্ঞান অর্জনের সময় বা জ্ঞান অর্জনের সহায়ক মূল্যায়ন। মানে পড়াতে পড়াতে যে ছোটখাটো তুমি প্রশ্নগুলো করো বা কোনো একটা হয়তো তুমি কিছু শেখালে তার উপরে যখন প্রজেক্ট তৈরি করতে দিলে, এই সবের মধ্য দিয়ে শিক্ষার্থী তুমি যে বিষয়টা তাকে শেখালে সেটা শিখতে পারলো কিনা তার যে মূল্যায়ন হয় সেটাই হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। একটা তোমাদের এক্সাম্পল দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরে নাও তুমি ভাওয়েল কনসোনেন্ট পড়াচ্ছ, ভাওয়েল কনসোনেন্ট বাচ্চাদেরকে পড়াচ্ছ। ভাওয়েল কনসোনেন্ট পড়ানোর সময় তুমি মাঝে মধ্যে প্রশ্ন করছো যে আচ্ছা তোমরা কতগুলো ইংরেজি অ্যালফাবেটে কতগুলো লেটার আছে বলো তো? তারা বললো 26টি। তাহলে এই যে প্রশ্ন করলে এবং তারা সে প্রশ্নের উত্তর দিল, তারা কি করলো? পার্টিসিপেট করলো। তারপরে তুমি বলছো যে দেখো এ ই আই ও ইউ এই যে 5টা লেটার আছে এগুলো দিয়ে ভাওয়েল সাউন্ড তৈরি হয়। যেমন দেখি একটা আমরা এএনটি, অ্যান্ড। আচ্ছা এরকম ভাওয়েল সাউন্ড আর কোন শব্দে আছে? তারা তখন কি করলো? অনুসন্ধান করলো, করে বলছে যে অ্যাপ্লিকেশন। স্যার অ্যাপ্লিকেশন এ শব্দের মধ্যে ভাওয়েল সাউন্ড আছে, বা ইয়ার, আই এই শব্দের মধ্যে ভাওয়েল সাউন্ড আছে। দিয়ে তুমি বললে আরো হয়তো কিছু শেখালে, দিয়ে তুমি বললে যে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান আর্টিকেলটা বসাতে হয়। তারা শিখলো এবং তারা শেখার পর তারা বলছে যে গিভ মি অ্যান অরেঞ্জ। তাহলে তারা কি করতে পারলো? তারা যে জ্ঞানটা অর্জন করলো তার অ্যাপ্লিকেশন করতে পারলো, ব্যবহার করতে পারলো। তারপর যখন সমস্ত বিষয়টা তাদেরকে শিখিয়ে দিলে, তারপরে তুমি বললে যে আচ্ছা তোমরা একটা প্রজেক্ট তৈরি করো যেখানে তোমাদের জানা শব্দ তার মধ্যে কনসোনেন্ট তার আগে তোমরা এ বসাবে এবং যেগুলো ভাওয়েল তার আগে তোমরা অ্যান বসাবে, দিয়ে একটা তোমরা প্রজেক্ট তৈরি করো। বা কিছু কিছু ছবি তোমরা ড্র করো এবং সেই ছবির ইংরেজি রূপটা কি সেটা লেখো এবং তার আগে এ বসবে না অ্যান বসবে সেটা তুমি করো। তাহলে তারা কি করলো? একটা নলেজ মডেল তারা গঠন করলো। এর মধ্য দিয়ে তার জ্ঞানের শিক্ষার্থীরা বিষয়টা সম্পূর্ণভাবে শিখবে। তো এই বিষয়টা যে মডেলে বলা রয়েছে বা যে নকশার মধ্যে দিয়ে শিক্ষকদেরকে বলা রয়েছে যে আপনারা শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার করবেন, সেটা হচ্ছে এই পিকক মডেল। এবার চলো পরে এমনই আর একটা বিষয় আমরা দেখে নিই, রাইট টু এডুকেশন। এখান থেকেও প্রাইমারি ইন্টারভিউয়ে বেশ কিছু প্রশ্ন দেখা গিয়েছে। যেমন আরটি অ্যাক্ট তোমাকে জানতে হবে, এর সঙ্গে রিলেটেড ইনফরমেশন তোমাকে জানতে হবে। পাশাপাশি এই আরটি অ্যাক্টে এমন বেশ কিছু বিষয় বলা রয়েছে যেগুলো তুমি যদি জানো, বিভিন্ন সিচুয়েশনাল যে কোয়েশ্চেন তার উত্তর খুব সহজে করতে পারবে। এবং সেই উত্তরগুলো করার সময় যখন তুমি একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিবে বা কোনো তথ্য সহ উত্তর দিবে, তোমার উত্তরের গুরুত্ব আরো বাড়বে এবং তুমি ইন্টারভিউয়ারের সামনে একটা নলেজেবল ক্যান্ডিডেট হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে এবং তোমার কথার মধ্যে যৌক্তিকতা থাকবে। আমি তোমাদের এমন বেশ কিছু তথ্যের কথা জানাবো, পাশাপাশি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে তোমার সিচুয়েশনাল উত্তরের ক্ষেত্রে তুমি
এই আরটি অ্যাক্টে বলা কথাগুলোকে ব্যবহার করতে পারো। তো চলো দেখে নিই একটু আরটি অ্যাক্টটা কি। আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন, শিক্ষার মৌলিক অধিকার। কি হয়, আগে কিন্তু বাচ্চাদের, শিশুদের শিক্ষার অধিকারের কথা বলা ছিল, কিন্তু সেটা মৌলিক অধিকার ছিল না। সেটা ডিপিএসপি তে বলা ছিল যে স্বাধীনতা 10 বছর পর আমাদের যে কেন্দ্র এবং রাজ্য সরকার, তারা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার সুনিশ্চিত করবে, এমন একটা নির্দেশিকা ছিল। কিন্তু তার জন্য কোনো বাধ্যবাধকতা ছিল না। কি সেসব কথা পরে আসছি, তার আগে একটু জেনে নিই। 2002 সালে ভারতীয় সংবিধানের 76তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 21 এর এ কে অন্তর্ভুক্ত করা হয়। এই সংবিধান সংশোধন করার জন্য কিন্তু একটা আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 368। এই আর্টিকেলের সহযোগিতায় আমাদের যে পার্লামেন্ট আছে সেখানে সংবিধান সংশোধন করা হয়। যারা তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে তারা এটা তো সবারই জন্য এটা জানা দরকার, কিন্তু তোমাদের আরো একটু বিশদে জানতে হবে যে সংবিধান সংশোধন করতে গেলে কিভাবে করতে হয়, কতটা মেজরিটি প্রয়োজন, রাজ্যসভা কি, লোকসভা কি, হ্যাঁ এগুলো একটু তোমাদের জানতে হবে। বাকিদের শুধু এই ইনফরমেশনটা মনে রাখলেই হবে, যদি ইনকেস কোনো কারণে কাউকে জিজ্ঞাসা করে নেয় সে যাতে এই উত্তরটা করতে পারে। যেহেতু সংবিধানে পরিবর্তন আনা হচ্ছে, একটা বিষয়কে মৌলিক অধিকারের মধ্যে আনা হচ্ছে, তাই সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। এই আর্টিকেলটাকে সংবিধানে ইনসার্ট করার মধ্য দিয়ে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটা শিশুর বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকারে পরিণত হয়, একটা ফান্ডামেন্টাল রাইটসে পরিণত হয়। আমাদের যে সংবিধান রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, সেখানে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা রয়েছে পার্ট 3 তে। 3 নম্বর পার্টে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে, এবং আর্টিকেল 12 থেকে 35 এই আর্টিকেল গুলো ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলে। এই আর্টিকেল গুলোকে বা পার্ট 3 কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এটা একটু খেয়াল রাখবে, এই পার্টটাকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। 2009 সালে এই আইন কি হয়, আমাদের পাস হয়, এবং 1 এপ্রিল 2010-এ এই আইনটা কার্যকর হয়, যে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটা শিশুর জন্য শিক্ষা অধিকার এখন একটা মৌলিক অধিকারে পরিণত হয়। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে রাজ্যের নীতি নির্ধারক কিছু ডিরেকশন, নির্দেশিকা, যেটা নির্দেশিকা মানে তার জন্য রাষ্ট্র বাধ্য নয়, রাষ্ট্রের নীতি নির্ধারক কিছু নির্দেশিকা। আর্টিকেল 36 থেকে 51 এই আর্টিকেল গুলোর মধ্যে এই ডিপিএসপির কথা বলা রয়েছে। এর আগে আমি যেমন বললাম যে আমাদের সংবিধানে শিক্ষার অধিকারের কথা বলা ছিল, কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটস ছিল না, সেটা একটা ডিপিএসপির অন্তর্ভুক্ত ছিল, এবং আর্টিকেল 45তম আর্টিকেলে সেই কথাটা বলা ছিল। এই মৌলিক অধিকারটা কতটা স্ট্রং দেখো, কারো যদি মৌলিক অধিকারে বিঘ্ন ঘটে তাহলে সে কিন্তু তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে তার অধিকারের জন্য। আর শিক্ষার অধিকার যেহেতু মৌলিক অধিকার, তাই তোমরা দেখবে আমাদের রাজ্যের কথাই যদি দেখি, এমন বেশ কিছু স্কুল আছে যেখানে হয়তো খুব অল্প স্টুডেন্টস, কিন্তু তার জন্য বিদ্যালয় রয়েছে, শিক্ষক রয়েছে, সেই স্কুলটাকে বন্ধ করা যাচ্ছে না। আমি এমনই একটা স্কুল দেখেছিলাম নর্থ বেঙ্গলে, আলিপুরদুয়ারে, সেখানে পাহাড়ের ওপরে স্কুলটা ছিল। কিছু স্টুডেন্ট, তার জন্য টিচাররা যারা, তারা অনেক দূর থেকে যেতে হতো, এবং স্কুলটা ছিল মানে স্কুলটাকে কোনোভাবে বন্ধ করতে পারবে না সরকার চাইলেও। তার কারণ হচ্ছে ওই সমস্ত বাচ্চার, ওই কিছু বাচ্চার কি হবে, এই যে অধিকার সেটা বিঘ্ন ঘটবে। ফান্ডামেন্টাল রাইটস আসার আগে সরকার যদি চাইতো যে না আমি ওটা নিশ্চিত করতে পারছি না, আমার অতটা অবস্থা নেই যে আমি সকলের জন্য শিক্ষাকে সুনিশ্চিত করব, তাহলে তখন কিন্তু এমন স্কুল এত ছিল না।
বা এমন ব্যবস্থা ছিল না। কিন্তু যেহেতু এখন মৌলিক অধিকার, কোনো বাচ্চা সে যদি শিক্ষা নিতে চায় এবং না পায়, তার জন্য যদি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে সে তার অধিকারের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এবং এই অধিকার নিশ্চিত করার জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই কিন্তু দায়বদ্ধ। কেন কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারই দায়বদ্ধ? তার কারণ হচ্ছে শিক্ষা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। আমাদের দেশে এই যে আইন প্রণয়ন হয়, এই আইন প্রণয়নের তিনটে লিস্ট আছে, তিনটে তালিকা আছে। একটা তালিকা বা একটা লিস্টে সেই সমস্ত আইনগুলো আছে যে আইনগুলো শুধুই কি করতে পারবে, কেন্দ্র সরকার তার জন্য আইন প্রণয়ন করতে পারবে, কেন্দ্র সরকার তার জন্য নীতি নির্ধারণ করতে পারবে আইনের মাধ্যমে। তাহলে সেই আইনগুলো বলা হয় কেন্দ্র তালিকাভুক্ত, কেন্দ্র তালিকাভুক্ত বা সেই লিস্টটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট। আরেকটা থাকে রাজ্য তালিকাভুক্ত। কিছু আইন থাকে যে আইনগুলো শুধুমাত্র রাজ্য, স্টেট আইন প্রণয়ন করতে পারে বা নীতি নির্ধারণ করতে পারে আইনের মধ্য দিয়ে, সেই তালিকাটাকে বলা হয় রাজ্য তালিকাভুক্ত, সেই আইনগুলো। আর একটা হয় যৌথ তালিকাভুক্ত। যৌথ তালিকাভুক্ত কিছু আইন থাকে যেগুলো যৌথ তালিকাভুক্ত, কিছু জায়গা থাকে যার জন্য নীতি নির্ধারণ করে থাকে যৌথভাবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, তাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট। যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে, যৌথ তালিকার মধ্যে পড়ছে, তাই এই বিষয়টাকে নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের। এরপরে আমি বললাম এর আগে এই বিষয়টা ডিপিএসপির অন্তর্ভুক্ত ছিল। সেখানে আর্টিকেল 51 আছে। আর্টিকেল 51 কি বলে? মৌলিক কর্তব্যের কথা বলে। অনেকগুলো মৌলিক কর্তব্য আছে। দেখবে প্রাথমিক বইয়ে, সরকারি বইয়ে, আমাদের পরিবেশ যে বইটা আছে তার প্রথমে যেমন ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা আছে, মৌলিক অধিকারগুলো বলা রয়েছে, তেমনি মৌলিক কর্তব্যগুলো বলা রয়েছে। মৌলিক অধিকারের জন্য 12 থেকে 35 আর্টিকেল রয়েছে, আর মৌলিক কর্তব্যের জন্য রয়েছে আর্টিকেল 51। সেখানে অনেকগুলো মৌলিক কর্তব্যের কথা বলা আছে। সেখানে একটা মৌলিক কর্তব্য হচ্ছে, মৌলিক কর্তব্য কাদের জন্য? জনগণের জন্য। জনগণের কি কর্তব্য সেখানে বলা রয়েছে। তো 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটা শিশুকে শিক্ষা দানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। তাহলে মৌলিক কর্তব্যের মধ্যে এই একটা কর্তব্য রয়েছে, যে কর্তব্যে বলছে পিতামাতা এবং অভিভাবকের কর্তব্য তার সন্তানদের জন্য 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটা শিশুর শিক্ষাদানের ব্যবস্থা করা। এমন আরো বেশ কিছু ইনফরমেশন আমি তোমাদের জানাবো। তো দেখো এই পার্টিকুলার ইনফরমেশনটা তুমি কিভাবে কাজে লাগাতে পারো। ধরে নাও তোমাকে বিদ্যালয় ছুটের কথা বলছি, কিভাবে বিদ্যালয় ছুট কমবে। তো তার জন্য বেশ কিছু উত্তর আছে। তুমি কিছু হয়তো বললে, বা তোমাকে হয়তো এমন বললে, আমি এই সমস্ত উত্তরগুলো পরে করাবো, কারণ বিদ্যালয় ছুট এই জায়গাটা একটা বড় জায়গা। যেমন এটা আরটি অ্যাক্ট ডিসকাস করছি, ওখানেও বেশ কিছু নিয়ম রয়েছে। বিদ্যালয় ছুটের জন্য সরকারের কি কি পদক্ষেপ নিয়েছেন, বা বিদ্যালয় ছুট কাকে বলি আমরা, বিদ্যালয় ছুট কোথায় কেমন হয়, যেমন প্রাথমিকে বিদ্যালয় ছুটের কারণ কি, হাই স্কুলে বিদ্যালয় ছুটের কারণ কি। তো আলাদা আলাদা ভাগ আছে, কোন ধরনের শিশুরা বিশেষ করে প্রাথমিকে বিদ্যালয় ছুট হয়ে থাকে, এর পেছনে কারণ কি। কারণ দেখলে তোমরা দেখতে পাবে দারিদ্রতা একটা কারণ। দ্বিতীয় একটা বড় কারণ প্রাথমিক বিদ্যালয় ছুটের, স্কুল ছুটের, স্কুল ড্রপ আউটের, সেটা হচ্ছে ডিসাবিলিটি। বিভিন্ন বাচ্চার যে ডিসাবিলিটি, ফিজিক্যাল ডিসাবিলিটি, সেই ডিসাবিলিটির কারণে কিন্তু অনেক বাচ্চা স্কুলমুখী হয় না। তো এগুলো আলাদা আলাদা বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করে কিভাবে উত্তর করবে উইথ ডেটা, তথ্য সহ যখন তুমি কোনো একটা উত্তর করবে, সেই উত্তরের অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে এবং নিজেকেও একটা যোগ্য ক্যান্ডিডেট হিসেবে তুলে ধরা যায়। তো সেরকম ভাবে তৈরি করা। যাই হোক, ধরুন না তোমাকে এমন বলছে যে আপনি কোনো একটা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, দেখছেন সেই এলাকায় এমন বেশ কিছু বাচ্চা আছে যারা বিদ্যালয়ে আসছে না এবং তাদের অভিভাবকরাও বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? মানে এমন কোনো প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের স্কুলে না আসার পেছনে অভিভাবকদের অসচেতনতা
বা অভিভাবকরা সেই বাচ্চাকে কোথাও কাজে লাগাচ্ছে। আমি চাইল্ড লেবারের বিষয়েও বলবো যে চাইল্ড লেবারের জন্য কি কি প্রভিশনস রয়েছে, কি কি সিচুয়েশনাল কোশ্চেন, তার উত্তর কি করবে। তো এমন যদি কোনো প্রশ্ন পাও যেখানে দেখা যাচ্ছে যে অভিভাবকরা সচেতন নয়, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি বলতে পারো যে স্যার আমি আহ, অভিভাবকদের সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিব। যেমন বিদ্যালয়ে গিয়েই আমার প্রথম কাজ হবে আমার যে শিক্ষার্থী তাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য নিজেকে নিয়োজিত করা, এবং তাদের মধ্য দিয়েই অনেক অভিভাবক বুঝতে পারবে যে বিদ্যালয়ে খুব ভালো পড়াশোনা হচ্ছে। বা বিভিন্ন দিবস আমরা বিদ্যালয়ে পালন করব, যে দিবসগুলো পালনের মধ্য দিয়ে যখন বাচ্চারা বিদ্যালয়ের আশেপাশে ক্যাম্পেইন করবে, স্কুলে ছোটখাটো অনুষ্ঠান হবে, তখন অন্যান্য বাচ্চারাও বিদ্যালয়ের প্রতি আকর্ষিত হবে, অভিভাবকেরাও সচেতন হবে। এর পরেও যদি দেখা যায় যে কোনো অভিভাবক তার বাচ্চাকে পাঠাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ছোটখাটো ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমার প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে এলাকায় গিয়ে অভিভাবকদের শিক্ষার গুরুত্বের কথা জানাতে পারি। আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে, যেখানে একজন অভিভাবকের কর্তব্য তার সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা, এই বিষয়টা যখন তারা জানবে, সংবিধানের কথা যখন তারা শুনবে, আমার মনে হয় তারা অনেক বেশি সচেতন হবে এবং দায়বদ্ধ হবে। তাহলে এই পার্টিকুলার ইনফরমেশনটা তোমার উত্তরের মধ্যে যুক্ত করে দিলে সবাই সবার মতন বলবে, কিন্তু যখনই তুমি এরকম একটা তথ্য দিবে, তোমার উত্তরের গুরুত্ব বা তোমার পার্সোনালিটি, এটা তো একটা পার্সোনালিটি টেস্ট, তোমার পার্সোনালিটি আরেকটু উন্নত হবে ইন্টারভিউয়ারের সামনে। এমন আরো বেশ কিছু বিষয় রয়েছে। ড্রপ আউটের কথা যদি জিজ্ঞাসা করে, যেহেতু প্রসঙ্গ এলো, তো দু একটা কথা বলি যে স্কুল ড্রপ আউটের কারণ কি বা বিদ্যালয় ছুটের কারণ কি। তুমি বলছো যে স্যার প্রাথমিকে স্কুল ড্রপ আউটের একটা বড় কারণ হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা এবং দারিদ্রতা। এবার এই যে আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম, এটা কোথা থেকে বলছি, ডেটাটা কোথায় আছে, বা আরো আনুষঙ্গিক বিষয়গুলো, ওটা পরে আমি তোমাদের জানাবো। এই প্রসঙ্গে দু একটা কথা একটু বলি, যে তোমাকে হয়তো বলবো যে স্কুল ড্রপ আউট বন্ধের জন্য আপনার কি করণীয়। তো তুমি বলছো যে স্যার আমি আমার চেষ্টা থাকবে যে শিক্ষার্থীর কাছে অনেক আকর্ষণীয় করে তোলা, যাতে করে তারা বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বোধ করে এবং তাদের মধ্য দিয়ে অন্যান্য শিক্ষার্থীরাও বা অন্যান্য বাচ্চারাও স্কুলমুখী হবে। পাশাপাশি যেহেতু প্রাথমিকে দারিদ্রতা এবং শারীরিক প্রতিবন্ধকতা বিদ্যালয় ছুটির একটা বড় কারণ, তো সে কারণেই আমি ছোটখাটো ক্যাম্পেইন করতে পারি প্রধান শিক্ষকের পরামর্শ নিয়ে, তার সহযোগিতায় আশেপাশে এলাকায় শিক্ষার সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রকল্প আছে যার সহযোগিতা দরিদ্র পরিবারের বাচ্চারা নিতে পারে, তারা যদি বিদ্যালয়মুখী হয় তাহলে তারা এই প্রকল্পগুলোর সুবিধা পাবে, এই বিষয়ে তাদেরকে জানাবো, যার মধ্য দিয়ে তারা দারিদ্রতাকে এড়িয়ে বিদ্যালয়মুখী হতে পারে। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতা শিশুদের জন্য যে সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে এবং তারাও যে এই সাধারণ বিদ্যালয়েই অন্যান্য বাচ্চার সঙ্গেই শিক্ষা গ্রহণ করতে পারবে, সে বিষয়টা জানাবো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা ওই ক্যাম্পেইনের মধ্য দিয়েই মানুষের মধ্যে পৌঁছে দিব, যে ইনক্লুসিভ এডুকেশন, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়, ইনক্লুসিভ এডুকেশনের কথা তোমরা পড়েছো, তো সে সমস্ত বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবো। তো এইভাবে কথা বলতে পারো। এই কয়েকটা কথা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে যে তোমার উত্তরের মানে এমন নয় যে প্রশ্ন তার সঙ্গে সঙ্গে উত্তর শুধু তুমি করে নিবে। অনেকেই আছে যে বই পড়ে বা পিডিএফ এর মধ্য দিয়ে ইন্টারভিউ এর প্রিপারেশন নেয়, এটা কিন্তু একটা উপযুক্ত পদ্ধতি নয়। ওতে করে কিভাবে উত্তর বলতে হবে, ক্রস কোশ্চেন কেমন আসতে পারে সেটাকে কিভাবে বলবো, যেমন আমি তোমাদের বলেছি যে আমিও বেশ কিছু পিডিএফ এমনি দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিই, কিন্তু সেটার উত্তর যদি তোমরা নিজেরা করার চেষ্টা করো সেটা পড়ে, তাহলে এইভাবে তোমাকে সে উত্তরের মধ্যে থেকে আরো আনুষঙ্গিক বিষয় জেনে রাখতে হবে। যেমন পার্সন উইথ ডিসেবিলিটি যারা রয়েছে বা বিশেষভাবে সক্ষম যে শিশু, তাদের জন্য সরকারি কি কি প্রকল্প রয়েছে, বিদ্যালয়ে যে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত শিশু তাদেরকে একসঙ্গে এনে কিভাবে পড়াবে, ইনক্লুসিভ এডুকেশন কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, এই বিষয়গুলো সব তোমার জেনে রাখা প্রয়োজন। তো যাই হোক, আমরা আবার আমাদের যে আলোচ্য বিষয় সেখানে আসি। আরটিই অ্যাক্টে বলা রয়েছে গুণগত শিক্ষা দেওয়ার বিষয়ে এই আরটিই অ্যাক্টে কিন্তু নির্দেশিকা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী শিক্ষক অনুপাত সুনিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশিকা রয়েছে। যোগ্য শিক্ষক নিয়োগের কথাও এখানে বলা আছে। আর এই যোগ্য শিক্ষক নিয়োগের কথা বলা আছে বলেই এই আরটিই অ্যাক্ট কার্যকরের
2010 সালে যখন আরটি অ্যাক্ট কার্যকর হচ্ছে তারপরে এনসিটি প্রাথমিকে নিয়োগের জন্য নির্দেশিকা জারি করে। এবং পরবর্তীকালে তোমরা দেখেছো যে ডিএলএড কে ম্যান্ডেটরি করা হয়েছে। এরও আগে মানে মাঝে আবার তারা বিএড কে ঢুকিয়েছিল, এবং বিএড এই রিক্রুটমেন্ট থেকে বাদ পড়ার পেছনে সবচেয়ে বড় দলিল যেটা কাজ করে সেটা হচ্ছে আরটি অ্যাক্ট। যেহেতু আরটি অ্যাক্ট একটা ফান্ডামেন্টাল রাইটস এবং সেখানে গুণগত শিক্ষার কথা বলা হচ্ছে এবং বিশেষভাবে প্রশিক্ষিত যারা, তাহলে তারা প্রপার এডুকেশন এই প্রাথমিকে দিতে পারবে 1 to 5 এর বাচ্চাদেরকে, এবং সেখানে কম্প্রোমাইজ হচ্ছে বলেই বিএডরা কিন্তু রিক্রুটমেন্ট থেকে বাদ পড়লো। শুধু ডিএলএডরাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদানের জন্য যোগ্য। এবার ক্লাস 5 এর ইনক্লুশনের একটা কথা চলছে, বেশ কিছু বিদ্যালয়ে ক্লাস 5 অ্যাড হয়েছে। একটা আমি প্রশ্ন দেখলাম একজন ক্যান্ডিডেট সে করলেন যে পেড ব্যাচ যে আছে সেখানকার, যে ক্লাস 5 যদি এমন প্রশ্ন করে যে ক্লাস 5 প্রাথমিকে অন্তর্ভুক্তির সুবিধা কি হবে, ভালোই বা কি বা খারাপ কি, বা ক্লাস 5 কি ঢোকানো উচিত, এমন কোনো কিছু যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলছি। তো তোমার প্রথম কথাই হবে এটা যে স্যার আরটি অ্যাক্টে প্রাথমিক স্তরে গুণগত শিক্ষার কথা বলা হয় এবং যোগ্য প্রশিক্ষিত শিক্ষক দ্বারা শিক্ষা প্রদানের জন্য নির্দেশিকা রয়েছে, এবং রিসেন্ট সুপ্রিম কোর্টেরও যে পর্যবেক্ষণ সেখানেও বলা হচ্ছে যে ডিএলএডরা যেহেতু প্রাথমিকে পড়ানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছে, তাই তারাই এই 1 থেকে 5 শ্রেণীর বাচ্চাদেরকে পড়ানোর জন্য যোগ্য। এই দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের দেশের আইন এবং সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণকে অবমাননা করা হয় যদি ক্লাস 5 কে উচ্চ বিদ্যালয়ে রাখা হয়, তার কারণ উচ্চ বিদ্যালয়ে ডিএলএড প্রশিক্ষিত শিক্ষক থাকেন না। আবার ক্লাস 5 কে যদি প্রাথমিকে ইনক্লুড করা, এবার এটা উত্তর হয়ে গেল তোমার কেন ক্লাস 5 কে প্রাথমিকে ইনক্লুড করা যুক্তিসঙ্গত বা কেন উচিত। এবার যদি বলা হয় যে এতদিন তো করা হয়নি তাহলে কি ভুল হয়েছে, ক্লাস 5 টা এতদিন প্রাথমিকে ছিল না, তো এই বিষয়টা কি ভুল হয়েছে, বা ক্লাস 5 প্রাথমিকে ইনক্লুড করলে কি অসুবিধা হবে। তো তুমি বলতে পারো এটার উত্তর যে স্যার ক্লাস 5 কে তো প্রাথমিকে ইনক্লুড করা উচিত 2010 সালের আরটি অ্যাক্ট আসার পর থেকে, যেহেতু প্রাথমিকে গুণগত শিক্ষার একটা মৌলিক অধিকার প্রতিটা শিশুর, তো সেক্ষেত্রে যেহেতু কম্প্রোমাইজ করা হচ্ছে তাই ক্লাস 5 কে প্রাথমিকে ইনক্লুড করা যুক্তিসঙ্গত। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেহেতু পর্যাপ্ত পরিকাঠামো ছিল না এবং এখনো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, তাই ক্লাস 5 ইনক্লুড হলে অনেক শিক্ষক প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন, সেটা সুনিশ্চিত না করতে পারার জন্যই হয়তো এতদিন ক্লাস 5 ইনক্লুড করা হয়নি। তবে আগামীতে প্রশিক্ষিত শিক্ষক যদি প্রাথমিকে পর্যাপ্ত নিয়োগ হয় তাহলে ক্লাস 5 ইনক্লুড হলে কোনো অসুবিধা হবে না। বা তোমাকে যদি জিজ্ঞেস করে কি অসুবিধা, তো তুমি এটাই বলবে যে স্যার প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষকের অভাবের কারণেই ক্লাস 5 ইনক্লুড হলে সমস্যা হবে। তবে যদি যোগ্য শিক্ষক প্রাথমিকে পর্যাপ্ত পরিমাণে নিয়োগ করা হয় তাহলে এমন কোনো সমস্যা আসবে না, এবং সেটা ক্লাস 5 এর যে বাচ্চা তাদের জন্য ভালো হবে। আমরা প্রাথমিকে গুণগত শিক্ষা সুনিশ্চিত করতে পারবো। তো এইভাবে তথ্য সহ তুমি বলতে পারবে তোমার উত্তরটা। এবার আসি এই শিক্ষার্থী শিক্ষক অনুপাত। শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি বলা রয়েছে, আরটি অ্যাক্টে শিক্ষার্থী শিক্ষক অনুপাত বলা হয়েছে পিপলস টু টিচার 30:1। আবার এখানে আরো একটা অনেকের এই রেশিও নিয়ে এই অনুপাত নিয়ে কনফিউশন থাকে। কোথাও দেখবে তোমরা হয়তো নেটে সার্চ করলে 25:1, দুটোই ঠিক। আসলে আরটি অ্যাক্টে বলা রয়েছে যে শিক্ষার্থী শিক্ষক অনুপাত হবে 30:1, তবে অনগ্রসর এলাকার জন্য বা যে সমস্ত এরিয়া পিছিয়ে রয়েছে সেখানে এই অনুপাত থাকতে হবে 25:1, 25:1। এবার অনেক বিদ্যালয় আছে যেখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট 60, টিচার 2 জন, মানে 60 জন ছাত্র 2 জন শিক্ষক। তাহলে তো ঠিকই আছে, তাই না? রেশিও হিসেবে ঠিকই থাকার কথা। যদি তোমাকে বলে তাহলে কি ওটা ঠিক আছে, ওটা কি পর্যাপ্ত?
তখন তুমি এই কথাটা বলতে পারো যে স্যার অনুপাতের বিচারে যদি দেখা যায় তাহলে স্যার ওটা পর্যাপ্ত, কিন্তু শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিশুর মানসিক অবস্থা অনুযায়ী শিক্ষা প্রদান করাটা বিজ্ঞানসম্মত শিক্ষা প্রদানের একটা বিষয়। তো সেক্ষেত্রে যেহেতু ক্লাস 1-2 এর যে বাচ্চার যে মানসিক স্তর সেটা ক্লাস 4 এর বাচ্চার মানসিক স্তরের সমকক্ষ নয়, এবং প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীর বয়স ভিন্ন ভিন্ন হয়, কাজেই প্রতিটা ক্লাসে যদি শিক্ষক থাকে তাহলে শিক্ষার্থীর যে সামগ্রিক বিকাশ সেটা করা সম্ভবপর হবে, সেটা না হলে সে জায়গায় অসুবিধার সম্মুখীন হতে হবে শিক্ষকের। তো এইভাবে বলতে পারো যে অনেক বিদ্যালয় আছে যেখানে 2 জন শিক্ষক তার পরিপ্রেক্ষিতে 60 জন স্টুডেন্ট। তুমি তো বলো যে না স্যার এই রেশিও তো ঠিকই আছে, এটা কিন্তু ঠিক হয় না। তোমরাও তো ডিএলএডে শিখেছো যে মানসিক স্তর বুঝে সেই হিসেবে শিক্ষা প্রদান করা উচিত, এবং তোমরা প্রাথমিকের বইগুলোও যদি দেখো সেখানেও ক্লাস 1 এর বাচ্চাকে কিভাবে পড়ানো হবে তার মানসিক স্তর অনুযায়ী সেটা বলা আছে, আবার ক্লাস 4 এর বাচ্চাকে কিভাবে পড়ানো হবে বা ক্লাস 5 এর বাচ্চার যে মানসিক স্তর সেটা বুঝে শিক্ষা প্রদানের কথা সেখানে বলা আছে। আবার ধারণা বললো যে ধরুন আপনারা 2 জন শিক্ষক রয়েছেন, বিদ্যালয়ে 60 স্টুডেন্টস রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে পড়াবেন, বা 70 স্টুডেন্টস রয়েছে আপনি কিভাবে পড়াবেন। 70 স্টুডেন্টস মানে এই নয় যে দুটো ক্লাস, 70 স্টুডেন্টস মানেও সেই 5টা ক্লাস, পিপি থেকে ক্লাস 4 বা পিপি থেকে ক্লাস 5, 6টা ক্লাস। তো সেক্ষেত্রে তুমি বলছো যে স্যার যেহেতু আমরা 2 জন শিক্ষক তাই আমরা চেষ্টা করব একই বা কাছাকাছি মানসিক স্তর যুক্ত যে শিশু তাদেরকে একটা ক্লাসে রাখা, এবং বিভিন্ন শ্রেণী অনুযায়ী যেহেতু বয়স ভিন্ন থাকে তাই পিপি থেকে ক্লাস 2 এদের একটা শ্রেণীতে নিয়ে একজন শিক্ষক দেখবেন, এবং দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত শিশুদের নিয়ে শ্রেণী নিয়ে একজন শিক্ষক দেখবেন। এবং যখন তাদের আমরা পড়াবো শিক্ষা প্রদান করব তাহলে প্রাথমিকে লক্ষ্য থাকবে, মানে প্রথম পিপি থেকে ক্লাস 2 এই শ্রেণীতে শিক্ষকের প্রধান উদ্দেশ্য হবে শিক্ষার্থীরা যেমন বর্ণের ধারণা পাবে, বর্ণ থেকে আস্তে আস্তে শব্দ এবং শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করতে যেতে পারে। গণিতের ক্ষেত্রে যেমন শিক্ষক যখন ক্লাসে পড়াবে তখন এটা এনশিওর করবেন যারা ছোট তারা যাতে সংখ্যার ধারণা পায়, এবং সংখ্যা থেকে আস্তে আস্তে ক্লাস 2 পর্যন্ত তারা যাতে 2 অঙ্কের যোগ বিয়োগ শিখতে পারে। এইভাবে তিনি শিক্ষা প্রদানের চেষ্টা করবেন। হ্যাঁ, আরো একটা যেমন আমি বলছিলাম এই ফান্ডামেন্টালস বা মৌলিক অধিকার, শিক্ষার মৌলিক অধিকারের কথা নিয়ে যখন আমি বলছিলাম তখন আমি বললাম যে এমনও বিদ্যালয় আছে দেখা গেল সেখানে 20 জন স্টুডেন্ট কিন্তু শিক্ষক রয়েছেন 2 জন, তাহলে তো রেশিও বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে কি একজন শিক্ষককে তুলে নেওয়া উচিত? বা কোনো বিদ্যালয়ে যদি দেখা গেল 10 জন শিক্ষার্থী রয়েছে, 10 জন স্টুডেন্টস রয়েছে, 10 জন পিপল রয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে হচ্ছে 2 জন টিচার বা একজন টিচার রয়েছে, তাহলে কি সেই বিদ্যালয়টা বন্ধ করে দিবে? তার উত্তর করতে গিয়েও তোমরা আরটি অ্যাক্টকে সঙ্গে নিয়ে উত্তরটা করতে পারো। যেমন এমন তো অনেক বিদ্যালয় হচ্ছে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তো এই পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে তখন তুমি বলতেই পারো যে স্যার যেহেতু শিক্ষা প্রতিটা শিশুর মৌলিক অধিকার এবং রাষ্ট্র সেই অধিকার সুনিশ্চিত করতে বাধ্য, তাই যদি কোনো বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো বাচ্চা শিক্ষা বিনামূল্যে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে কিন্তু আমাদের সংবিধান যে মৌলিক অধিকার সুনিশ্চিত করেছে সেটা উল্লঙ্ঘন হবে এবং আইনের দিক থেকে সেটা দণ্ডনীয়। তো সেজন্যই কোনো বিদ্যালয় বন্ধ করা উচিত নয় যদি কোনো শিক্ষার্থী গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়। মানে যদি এমন জিজ্ঞাসা করে যে কোন স্কুলে যদি স্টুডেন্ট খুব কম থাকে তাহলে কি সেই বিদ্যালয়টা বন্ধ করে দেওয়া উচিত, আপনার কি মনে হয়? এমন ভাবে যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা মৌলিক অধিকারের এই কথাটা বলতে পারো যে কোনো বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি কোনো শিক্ষার্থীর বিনামূল্যে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে সেটা আমাদের যে সংবিধানের মৌলিক অধিকার আরটি অ্যাক্ট যে বিনামূল্যে গুণগত বাধ্যতামূলক শিক্ষার কথা বলে সেটা যেহেতু বিঘ্ন ঘটছে তাই এটা আইনত অপরাধ, সেক্ষেত্রে বিদ্যালয় বন্ধ করা উচিত না। এইভাবে তুমি আরটি অ্যাক্টের তথ্য সহ উত্তর করতে পারো।
এবার তারপরেও তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, ওই বাচ্চার ওই শিক্ষার্থীদের অন্য কাছাকাছি আরো অন্য বিদ্যালয় আছে যেখানে গিয়ে তারা সেই তাদের অধিকার সুনিশ্চিত করতে পারে, তাই বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেক বিদ্যালয় আছে যেগুলো বন্ধ হচ্ছে না বা বন্ধ করা যাবে না, তার কারণ এখানে যে সে বাচ্চাগুলো বিনামূল্যে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। এবার আরটি অ্যাক্টে আরেকটা বিষয় বলা রয়েছে, দৈহিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ। কর্পোরাল পানিশমেন্ট এবং মেন্টাল কোন রকমের পানিশমেন্ট শিক্ষক দেবেন না। তো এক্ষেত্রে তোমাকে যদি বলে যে আগে তো শিক্ষার্থীদেরকে পানিশমেন্ট দেওয়া হতো, বর্তমানে শিক্ষার্থীদেরকে কোনো রকম পানিশমেন্ট দেওয়া হয় না, তো এতে করে কি শিক্ষার্থীরা অবাধ্য হয়ে যায়, শিক্ষার্থীরা শিখতে চায় না? বা এমন যে কথা রয়েছে, স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, মানে লাঠি ছাড়া একজন শিক্ষার্থীকে বা একটা বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করা যাবে না, বাচ্চা খারাপ হয়ে যাবে। তাহলে এটা কি ঠিক? তখন তুমি বলতে পারো যে না স্যার, এটা ঠিক নয়। তার কারণ আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ রূপে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা যেতে পারে, এবং আমাদের প্রাথমিক বইগুলো, তোমাদের যখন বইগুলো পড়াবো তখন এগুলো আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। প্রাথমিক বইগুলো যখন সব একটা একটা করে তোমাদের জানাবো, তুমি বলতে পারো যে স্যার আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে শিক্ষা দর্শন সেটা এখনকার যে শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞ তারা বলছেন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য বিশেষভাবে উপযোগী। তিনি বলেছিলেন, বা তার শিক্ষা দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকগুলো রয়েছে। তিনি বলছেন যে শিক্ষা যাতে শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় হয়, তারা যাতে ভালোবেসে শিক্ষা গ্রহণ করতে চায়। তো সেক্ষেত্রে যদি বিদ্যালয়ে পানিশমেন্ট থাকে তাহলে এই উদ্দেশ্যে বিঘ্ন ঘটবে এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সম্ভবপর হবে না। পাশাপাশি আমাদের এই বিষয়গুলো মাথায় রেখেই আরটি অ্যাক্টেও এই শারীরিক এবং মানসিক পানিশমেন্ট দেওয়া, শাস্তি দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কাজেই কোনো শিক্ষক যদি এমন করেন তাহলে সেটা যেমন শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে ক্ষতি করে, পাশাপাশি সেটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। তো সে কারণে আমার মনে হয় যে এমন কোনো রকমের শাস্তি দেওয়া উচিত নয়। বাচ্চাদেরকে যদি ভালোবেসে উপযুক্ত পদ্ধতি সহ শিক্ষা প্রদান করা যায় তাহলে তারা এমনি শিখতে চাইবে। এবারে যে কথা বললাম যে উপযুক্ত পদ্ধতি সহ শিক্ষা প্রদান করা প্রয়োজন, তো কোন বিষয়ের জন্য কি পদ্ধতি, কি অ্যাপ্রোচ রয়েছে, এগুলো না হয় অন্য ক্লাসে আমি বলবো। এবার শিক্ষকদের জন্য আরো একটা নির্দেশিকা আছে আরটি অ্যাক্টে, যে শিক্ষকের টিউশন নিষিদ্ধ। যদি এমন বলে যে আপনার, ধরুন তোমরা এমন অনেকেই থাকবে যে বলবে আপনি কি করেন এখন, তো তুমি বলছো যে টিউশন পড়ায়, যদি বা এমনও হয়তো এমনি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করলে যে শিক্ষকদের কি টিউশন পড়ানো উচিত, তো তুমি বলছো যে না স্যার, শিক্ষকদের টিউশন পড়ানো উচিত নয়। তার কারণ টিউশন যদি পড়ায় তাহলে তার যে এনার্জি সেটা অন্যদিকে ব্যয় হবে এবং তিনি বিদ্যালয়ে গিয়ে আকর্ষণের সঙ্গে বা উৎফুল্লতার সঙ্গে তার সম্পূর্ণটা দিতে পারবে না। পাশাপাশি আরটি অ্যাক্টেও শিক্ষকদের টিউশন পড়ানো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, তাই আমি মনে করি একজন শিক্ষকের টিউশন পড়ানো উচিত নয়, এভাবে তুমি বলতে পারো। এরপরে আরেকটা বিষয় রয়েছে, অনুমোদন ছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা রয়েছে। এবার যদি বলে যে এত চারিদিকে যে ব্যাঙের ছাতার মতন বেসরকারি বিদ্যালয় গজিয়ে উঠছে, এর পেছনে কি মনে করেন যে সেটা কি উপযুক্ত? তো তুমি এরকম বলতে পারো যে স্যার, বেসরকারি বিদ্যালয়গুলো উন্নত ইনফ্রাস্ট্রাকচার বা আকর্ষণীয় ইনফ্রাস্ট্রাকচার বর্তমান অভিভাবকদের আকর্ষিত করছে, তবে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রদান করা হয় না। তাদের প্রধান উদ্দেশ্যই থাকে, যেহেতু ওইটা একটা, সেই সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কাছে শিক্ষাটাও একটা বাণিজ্য, তাই তাদের প্রধান উদ্দেশ্য থাকে যে অভিভাবকদের আকর্ষিত করা বিদ্যালয়ের প্রতি।
এই কারণেই তারা যে শিক্ষার যে বিজ্ঞানসম্মত পদ্ধতি বা আমাদের যে এনসিএফ 2005 যে নির্দেশিকা রয়েছে সেগুলো কিন্তু প্রপারলি মেনে চলে না। আর এই কারণেই আমাদের আরটিই অ্যাক্টেও বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য উপযুক্ত অনুমোদন নেওয়া প্রয়োজন। এরপরে দেখি 12 এপ্রিল 2012 সালে 12 এপ্রিল সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটা নির্দেশিকা জারি করে যে বেসরকারি বিদ্যালয়গুলোতে দরিদ্র বাচ্চাদের জন্য বিপিএল পরিবারের যে বাচ্চা তাদের জন্য 25% সিট রিজার্ভ রাখতে হবে। তবে এই রকম নির্দেশিকা সংখ্যালঘু বিদ্যালয় এবং বোর্ডিং স্কুলগুলোতে নেই, যে কারণে দেখবে অনেক বেসরকারি বিদ্যালয় রয়েছে যেগুলো মিশনারি স্কুল। হ্যাঁ, মিশনারি স্কুল থাকার কারণে তারা এই জায়গা থেকে মানে তাদেরকে এটা মেনটেন করতে হয় না, 25% সিট রিজার্ভ করার বিষয় নেই, তাদের মেনে চলতে হয় না এটা। তো এক্ষেত্রে এই যে দরিদ্র পরিবারের জন্য 25% সিট রিজার্ভ করার যে নির্দেশিকা, সেটা কি করছে, অন্যান্য অনেক বাচ্চা যারা গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারাও কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ তাদের এই বেসরকারি বিদ্যালয়ের মধ্য দিয়ে সম্ভব। আচ্ছা, একটা বিষয় তোমাদের বলে রাখি, যখনই সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ের কম্প্যারিজন আসবে তখনই তোমরা একটা জায়গায় নির্দিষ্ট হবে যে সরকারি বিদ্যালয়গুলোতে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রদান করা হয়, যেহেতু এই বিদ্যালয়ের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এই বিদ্যালয়গুলোর উদ্দেশ্য সুনাগরিক গড়ে তোলা, উপযুক্ত মানুষ হিসেবে বর্তমান যে শিশু তাদেরকে উন্নীত করা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। কিন্তু সরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব থাকার কারণে এই বিষয়টা সুনিশ্চিত করা যায় না। অপরদিকে বেসরকারি বিদ্যালয় যেগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক মুনাফা অর্জন, এবং সে কারণেই তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো অনেক বেশি উন্নত করে, যা অভিভাবকদের আকর্ষিত করে, এবং তাদের আর্থিক দিক থেকে তারা যেহেতু মুনাফা পায়, কাজে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকাও তারা রাখতে পারে। তো এই বিষয়টা নিয়েই থাকবে যে সরকারি বিদ্যালয়ের কি খামতি, না তো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাব। বেসরকারি বিদ্যালয়ের কি অসুবিধা, তারা বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রদান করে থাকে না, পাশাপাশি তারা প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করে না। তাহলে এই দুটো খারাপ হচ্ছে বেসরকারি বিদ্যালয়ে, যোগ্য প্রশিক্ষিত শিক্ষক সেখানে থাকে না এবং বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রদান করা হয় না। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের কথা বলে, এবং এই সর্বাঙ্গীন বিকাশ তখনই সম্ভব যখন সেটা ভার মুক্ত হবে এবং শিক্ষা গ্রহণ আনন্দদায়ক হবে, এবং সেই কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তোমরা আনতে পারো। সহজ পাঠ প্রাথমিকে একটা কিন্তু বিশেষ বই, আরো তোমরা নিউজে পেয়েছো বর্ণ পরিচয়, সে বইটাও প্রাথমিকে আসছে, সেসব কথা একটু পরে আলোচনায় করছি আমি। যেমন এই সহজ পাঠ বই সম্পর্কে তোমার জানা প্রয়োজন, পাশাপাশি সহজ পাঠ থেকে কিন্তু ডেমো তৈরি রাখতে হবে। গত ইন্টারভিউ কয়েকজনকে সহজ পাঠ থেকে ডেমো দেখানোর কথা বলেছেন। আমার মনে হয় সহজ পাঠ থেকে ডেমো দেখানোর পেছনে ইন্টারভিউয়ারের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে একজন শিক্ষক সে প্রাথমিকে পড়ানোর জন্য উপযোগী কিনা, সে বাচ্চাদের মতন করে পড়াতে পারছে কিনা এটা দেখে নাও। তো শুধু সহজ পাঠ না, এমন অনেক ক্ষেত্রে হয়েছে যে কোনো ক্যান্ডিডেট সে হয়তো বাংলায় গ্র্যাজুয়েশন, তাকে ইংরেজি হয়তো কোনো একটা রাইম বলে শোনাতে বললো, হয়তো সে ডেমো দেখাচ্ছে বাংলারই, কিন্তু হয়তো তাকে গণিতের কিছু প্রশ্ন করা হচ্ছে, বা গণিতের কোনো একটা ভাগ বলা হচ্ছে যে এটা কিভাবে দেখাবে। তো মানে এমন নয় যে তুমি কোন একটা পার্টিকুলার বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো বলে সেখানেই থাকতে হবে, যেহেতু প্রাথমিক, এবং প্রাথমিকে যেমন তোমাকে ইংরেজি পড়াতে হবে, গণিত পড়াতে হবে, তেমন বাংলা ভাষাটাও শিক্ষার্থীদেরকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদেরকে শেখাতে হবে, এবং সেটা শেখানোর জন্য তুমি পারদর্শী কিনা সেটাই ওই অ্যাপটিটিউড টেস্টে দেখা হয়। অ্যাপটিটিউড টেস্টে শুধু তুমি যে ডেমোটা দেখাচ্ছ সেটাই নয়, তার পাশাপাশি যে প্রশ্নগুলো করা হচ্ছে বা বলা হচ্ছে যে আপনি এটা কিভাবে পড়াবেন দেখান, ওটাও তোমার ওই দক্ষতার মধ্যেই চলে এলো, অ্যাপটিটিউড টেস্টের মধ্যেই চলে এলো। তো এগুলো সব মানে আনুষঙ্গিক এই বিষয়গুলো জানা প্রয়োজন।
আর এইভাবেই আমিও যে কোর্সটা তোমাদের জন্য তৈরি করেছি সেখানে এমন বিভিন্ন রকমের ডেমো কিভাবে করবে সেটা যদি তোমাকে মুখে বলতে বলে, আচ্ছা আপনি এটা কিভাবে বাচ্চাদের বোঝাবেন, শর্টপাট বইটা কিভাবে পড়াবেন, বা কবিতা কিভাবে পড়াবেন, ইংরেজি কিভাবে পড়াবেন, বা গণিতের হয়তো বললো যে আচ্ছা আপনি এই ভাগটা কিভাবে শিক্ষার্থীদের দেখাবেন, একটু দেখান, বা পরিবেশের কোন একটা বিষয়টা কিভাবে বোঝাবেন, স্বাস্থ্য সচেতন কিভাবে করবেন, এরকম বিভিন্ন বিষয়, ডেমো এবং ডেমোর অ্যাসোসিয়েটেড কোশ্চেন্স। শুধু ডেমো দেখালে তো হবে না, ডেমোর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ তার অ্যাসোসিয়েটেড কিছু প্রশ্ন সেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। তো এইভাবে আমি সেখানে করেছি, যে কারণে ওখানে প্রতিটা ক্লাসই 2 ঘন্টা বা 2 ঘন্টার ওপরে এমনটা হয়ে গিয়েছে। তো আই হোপ যে ওটা বেশ হেল্পফুল হবে তোমাদের। তবে আমি এখানেও যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সহজ পাঠ এই যে বইটা, এই বইটার 4টি খণ্ড রয়েছে। অনেকে এর 2টো খণ্ড সম্পর্কেই পরিচিত হয়, যেহেতু প্রাথমিকে রয়েছে, প্রাথমিকে কিন্তু 2টো খণ্ড রয়েছে। প্রাথমিকে প্রথম ভাগটা প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় ভাগ এটা দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। এছাড়া আর যে 2টো খণ্ডের কথা বললাম, তৃতীয় এবং চতুর্থ খণ্ড, তৃতীয় খণ্ডে গল্প রয়েছে, চতুর্থ খণ্ডে গান এবং কবিতা রয়েছে। প্রাথমিকে যে 2টো খণ্ড রয়েছে, মানে সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই 2টো ভাগ সম্পূর্ণরূপে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। মানে এই বইগুলো সম্পূর্ণটাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর যে তৃতীয় এবং চতুর্থ খণ্ড, সেই 2টো খণ্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরো বেশ কিছু লেখক রয়েছেন, তবে সেই বইয়েরও বেশিরভাগটাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এবং ওই যে 2টো খণ্ড তোমরা যদি দেখো, অনলাইনেও দেখতে পারবে, তার ছবিটা একটু মানে ছবিটা একই, কিন্তু বইয়ের ওপরের যে রং সেটা আলাদা, ওই হলুদ মতন, হলুদ কমলা যে কালার হয় ওই রকম। ওই 2টো খণ্ড কিন্তু বিশ্বভারতীর যে বাংলা বিভাগ সেখানে ওই 2টো খণ্ড রয়েছে। এটা আমারই একটা স্টুডেন্টের থেকে জানলাম আমি। তো ওই 2টো খণ্ড বিশ্বভারতীর বাংলা বিভাগে রয়েছে। এই বইগুলোর এই যে ছবি, সেই ছবি বা অলঙ্করণ এটা করেছেন নন্দলাল বসু। নন্দলাল বসু কিন্তু আমাদের যে সংবিধানেরও অলঙ্কারক হচ্ছেন আমাদের এই নন্দলাল বসু। এখানে যে ছবি রয়েছে সহজ পাঠে, সেই ছবির যে পদ্ধতি সেটাকে বলা হয় লিনোকাট পদ্ধতি, এবং এই পেন্টিং গুলোকে বলা হয় লিনোকাট পেন্টিং, বা বাংলায় আমরা ছাপচিত্র বলে থাকি। এখানে একটা প্রশ্ন এমন হতেই পারে, যেহেতু প্রাথমিকে বইগুলোতে বলা রয়েছে, তোমরা দেখবে সূচনাতে পড়বে, সেই বই সম্পর্কে বলা আছে যে এখানে যে রঙিন ছবির মাধ্যমে বইটার অলঙ্করণ করা হয়েছে। এই রঙিন ছবি শিশু মনকে আকর্ষিত করবে, তারা পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহ অনুভব করবে। কিন্তু এই বই যদি দেখি আমরা সাদা কালো ছবি, তাহলে সাপোজ যদি এমন জিজ্ঞাসা করে যে আচ্ছা সহজ পাঠ বইয়ের যে সাদা কালো ছবি, বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সেই ছবি কি শিশু মনকে আকর্ষিত করতে পারবে? তো এই রকম প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো তোমার যাতে একটু পার্সোনাল টাচ থাকে, তোমার যাতে সেখানে তোমার একটা অভিজ্ঞতা থাকে উত্তর বলার ক্ষেত্রে, তাহলে কি হবে, অন্য আর সকলের উত্তরের থেকে তোমার উত্তরটা একটু আলাদা হবে, এবং বেশি ইন্টারভিউয়ারের কাছে তোমার উত্তরটা বেশি গ্রহণযোগ্য হবে, বা তুমি মানে তুমি যে অন্যান্যদের থেকে একটু দক্ষ এবং অভিজ্ঞ পড়ানোর ক্ষেত্রে এটা প্রকাশ পাবে। তো তুমি এরকম বলতে পারো যে স্যার আমি ডিএলএড ট্রেনিং এর সময় যখন প্র্যাকটিস টিচিং এ গিয়েছিলাম, সেখানে সহজপাঠ বইটা পড়িয়েছি, এবং ওই বইয়ে যে ছাপচিত্রগুলো আছে আমি নিজেও চেষ্টা করেছি সেই ছাপচিত্রগুলো শিক্ষার্থীদেরকে দেখানো। ওই আলুকে দুভাগ করে ছাপ তৈরি করে, বা কার্ডবোর্ডের মাধ্যমে আমি ছাপচিত্রগুলো শিক্ষার্থী দেখিয়েছি, এবং তাদের দেখলাম যে ওই চিত্রের প্রতি একটা বিশেষ আকর্ষণ তাদের দেখা গিয়েছে। যেহেতু এই সমস্ত চিত্র এখন দেখা যায় না, একটা নতুন ধারা যেটা তারা সহজেই করে উঠতে পারছে, সে কারণে এই ছবিগুলো শিশু মনকে বিশেষভাবে আকর্ষিত করে। তাই আমার মনে হয় আজকের দিনেও সহজপাঠ বইয়ের সহজ বাংলা পরিবর্ষণ যেমন শিশু মনকে বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করবে, বাংলা ভাষাটাকে সহজভাবে শিখতে আগ্রহ জন্মাবে, তেমনি এর ছবি এই বইটার প্রতি শিশুদের একটা বিশেষ আকর্ষণ গড়ে উঠবে। তো এইভাবে তুমি তোমার নিজের যে এক্সপেরিয়েন্স করেছো, এইভাবে কিছু কিছু উত্তর যদি প্রসঙ্গ আসে, এমন প্রশ্ন আসে, তাহলে করার চেষ্টা করবে।
সহজ পাঠ বইয়ের একটা বিশেষত্ব হচ্ছে এখানে ছন্দ সহ বাংলা ভাষাটাকে শেখানো হয়েছে। তোমরা একটু সহজ পাঠ বইটা দেখবে খুলে। যদি কেউ সহজ পাঠ বইটা না পাও, পিডিএফ অ্যাভেলেবেল আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে না হয় দিই। এখানে কি আছে, সহজভাবে ছন্দ সহ বাংলা বর্ণমালার সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটবে এই বইয়ের মাধ্যমে ও তারা উচ্চারণের ধারণা পাবে। গল্প কথ্যের মাধ্যমে বিশেষ বর্ণ ও ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটবে ও গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতির সঙ্গে তাদের পরিচয় হবে। আচ্ছা, যুক্ত ব্যঞ্জন, তুমি এরকম বলছো যে স্যার সহজ পাঠ বই, যদি বলো সহজ পাঠ বইগুলোতে কি রয়েছে, তুমি বলছো স্যার সহজ পাঠ বইগুলোতে সহজভাবে ছন্দ সহযোগে বাংলা বর্ণমালা সঙ্গে শিক্ষার্থীর যেমন পরিচয় ঘটে তেমনি এর উচ্চারণেরও ধারণা পায়। পাশাপাশি গল্প কথ্যের মাধ্যমে বাংলা বর্ণমালার বিশেষ বর্ণগুলো এবং যুক্ত ব্যঞ্জনগুলো শব্দে তার প্রয়োগ খুব সহজভাবে সেখানে শেখানো রয়েছে। আর সেই গল্প কথ্যের মাধ্যমে বাংলা পরিবেশ ও প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটবে এই সহজপাঠ বই। তোমরা যদি বইটা দেখো তো দেখবে এখানে যে গল্প কথা আছে, যে ছড়া আছে, তার মধ্য দিয়ে শিক্ষার্থীর গ্রাম বাংলার যে ছবি তার সঙ্গে তার পরিচয় ঘটে, প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটে। এখানে কিন্তু শহরের জাঁকজমক যে চিত্র এই সহজ পাঠে কিন্তু নেই। এবার এই ছন্দ সহ যে পরিবেশন, আমি বললাম যে এটা একটা বিশেষ এই বইটার দিক। তো এই নিয়ে একটা কথা বলি যে ধরো বাংলা গল্প, বাংলা কবিতা, ছড়া বা ইংরেজি রাইম এর পাঠের কি গুরুত্ব, কেন শিক্ষার্থীদের এইগুলো পড়ানো হবে, এর গুরুত্ব কি, এমন যদি জিজ্ঞাসা করে তো এমন বলতে পারো যে স্যার কবিতা এবং ছড়ায় যেহেতু ছন্দে আকারে ভাষার পরিবেশন ঘটে এবং ছন্দের প্রতি শিশু মনের একটা বিশেষ আকর্ষণ থাকে, ফলে তারা যেমন সেই ভাষাটা শিখতে পারে, পাশাপাশি সেই ছড়ার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে যে বিষয়টা তাদেরকে শেখানো হয় সেটাও তাদের মনে জায়গা করে নেয়। যেমন স্বাস্থ্যবিধান গান, এটা কিন্তু প্রার্থনার সময় করানো হয় শিশুদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য। এবার স্বাস্থ্যবিধান গানে কি আছে, গানে যেহেতু ছন্দ আছে, তো তার মধ্য দিয়ে যেহেতু স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তাদের ধারণা তৈরি হয়, তাই সেটা যেমন তারা শুনতে চায়, যেমন তারা বলতে চায়, তেমনই সেটা তাদের মনেও থেকে যায়। তো এই স্বাস্থ্য বিষয়ক যে বিষয়গুলো রয়েছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই থেকে, আমি তোমাদের ওগুলো না হয় পরে করে দেবো। স্বাস্থ্যবিধান গান এটা খুব জানা দরকার। যেমন তোমাকে একটু বলে স্বাস্থ্য সচেতনতা আপনি শিক্ষার্থীর মধ্যে কিভাবে গড়ে তুলবেন, তো তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে উত্তরগুলো যদি দাও খুব ভালো হবে। মানে তুমি যে নিজে বিষয়গুলোর সম্মুখীন হয়েছো এবং তোমার একটা ধারণা রয়েছে, এভাবে উত্তর করলে খুব ভালো হয়। তুমি বলছো যে স্যার সুস্বাস্থ্য শিশুদের মধ্যে গড়ে তোলা বা কিভাবে তারা স্বাস্থ্য সচেতন হবে, এটা যদি বিদ্যালয়ের শুরুতেই প্রতিদিন তাদেরকে শেখানো হয় সেটা বিশেষ উপযোগী হয় বলে আমার ধারণা। যেমন স্যার আমি যখন ডিএলএড ট্রেনিং করি তখন প্র্যাকটিস টিচিং এ গিয়ে সেখানে দেখেছি যে প্রেয়ারে স্বাস্থ্যবিধান গান করানো হচ্ছে এবং এই গানের মধ্য দিয়ে যেহেতু স্বাস্থ্য সচেতন কিভাবে তারা হবে সেটা প্রতিদিন শিখছে, এবং যেহেতু গান আকারে পরিবেশিত হচ্ছে তাই তারা ওটা মনেও রাখতে পারবে। পাশাপাশি আমি ক্লাসেও বা বিদ্যালয়েও তারা কিভাবে সুস্বাস্থ্য গড়ে তুলবে সে সম্পর্কে বাচ্চাদের জানাবো। স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই একটা বিশেষ উপযোগী হবে তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে, সুস্বাস্থ্য কিভাবে গড়ে তুলবে সে সম্পর্কে তাদেরকে ধারণা দিতে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই কি রয়েছে, তাহলে তুমি বলতে পারবে, আমি পরে বইগুলো সম্পর্কে বলবো। তাহলে ছন্দ সহকারে যদি কোনো কিছু শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয় তাহলে তার গ্রহণযোগ্যতা বাড়ে। যেমন অনেককে আমি দেখি যে ডেমো করাতে গিয়ে হয়তো পরিবেশের কোনো একটা ডেমো করাচ্ছে, তার আগে কোনো একটা ছোট্ট ছড়া বলে দিল যেটা হয়তো তার সঙ্গে উপযোগী হয়। যেমন পথ সচেতনতা নিয়ে একটা বিষয় রয়েছে স্বাস্থ্য শারীরিক শিক্ষা বই, জগৎবাড়ি বইয়েও রয়েছে। আবার ইংরেজিতে একটা পথ সচেতনতা একটা রাইম আছে, তো কেউ যদি ওই রাইমটাকে নিয়ে স্বাস্থ্য শারীরিক শিক্ষার ওই বিষয়টা পড়ায় তাহলে খুব ভালো হয়। তো এইভাবে তোমরা কিন্তু ডেমোগুলোও তৈরি করতে পারো। যাই হোক,
একটা দু একটা এক্সাম্পল মনে রাখবে সহজ পাঠের, যে কিভাবে ছন্দ সহকারে বাংলা বর্ণমালার সঙ্গে যেমন পরিচয় ঘটানো হচ্ছে, তেমন তার উচ্চারণেরও একটা স্পষ্ট আহ, ধারণা তুলে ধরা হয়েছে। যেমন হ্রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। এখানে দেখো এই যে বর্ণ, তার উচ্চারণ কি হবে এখানে বলে দিচ্ছে, এই বর্ণটার উচ্চারণ কি হবে এখানে বলে দেওয়া রয়েছে। তারপরে তাদের শব্দে কি প্রয়োগ হবে সেটাও এখানে কবিগুরু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এ ওই, বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই, দয় একার, একারের কি প্রয়োগ সেটা শব্দের মধ্যেই দেওয়া রয়েছে। ও হাঁক পারে ও ভাত আনু বড় বউ, ওকার আর ঔকার তার শব্দের প্রয়োগ দেখিয়ে দেওয়া রয়েছে। এমনই আমি যেমন বললাম যে কি হবে দ্বিতীয় যে ভাগ, এখানে বিশেষ বর্ণগুলোর ব্যবহার এবং যুক্ত ব্যঞ্জন সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। আমি একটু কয়েকটা কথা পড়ছি। বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে, ও যাবে সংসার বাবুর বাসায়। তো এখানে দেখবে অনেশ্বর এই যে বর্ণটা, তার ভাষায় কি প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু দেখানো রয়েছে। তাহলে একটা বিশেষ বর্ণের সঙ্গে তার পরিচয় ঘটলো, তার প্রয়োগ শিখলো। তেমনি যুক্ত ব্যঞ্জনের ধারণা এবং তার প্রয়োগ সেটাও শেখানো রয়েছে। বর্ণ পরিচয় বইটাই আসি। বর্ণ পরিচয় এটা কিন্তু প্রাথমিকে নেই, কিন্তু প্রাথমিকে আনার কথা বলা হয়েছে, শিক্ষা দপ্তর সেটা অনুমোদনও করেছে, এবং প্রথম শ্রেণীতে প্রথম ভাগ এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে দুটো ভাগ আনা হবে। এই বইটা কিন্তু প্রথমে ছিল প্রাথমিকে, মাঝে এই বইটা উঠিয়ে দেওয়া হয়। তো কেন উঠিয়ে দেওয়া হয়েছে বা কেন উঠিয়ে দেওয়া হয়েছিল? বর্ণ পরিচয় বইয়ে বর্ণ শেখার ক্ষেত্রে একটু জটিল। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষা আকর্ষণীয় হবে, সহজে শিখতে পারবে, সহজ পাঠে যেমন সহজে শিখতে পারছে, এমনটা কিন্তু বর্ণ পরিচয় ছিল না। তো সেই বর্ণ পরিচয়টিকে এখন সহজভাবে একটু প্রাথমিকে আনা হচ্ছে, এবং বর্ণ পরিচয় বইটা বাংলা অক্ষর জ্ঞান লাভ করার পাশাপাশি, যেহেতু বিদ্যাসাগর ছোটদের জন্য তার বেশ কিছু রচনা গল্প রয়েছে, যার মধ্য দিয়ে নীতি শিক্ষা প্রদানে এই বইটা সহযোগী হবে, পাশাপাশি শিশু শিক্ষার্থী ভালো মন্দ ন্যায় অন্যায়ের বোধ তাদের মধ্যে তৈরি হবে। আর বাংলা অক্ষর জ্ঞানের করার জন্য বর্ণ পরিচয় বইটা বিশেষ উপযোগী। তো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে কিন্তু আনা হয়েছে। কি ভেবে আনা হয়েছে বর্ণ পরিচয়টা? যে এই বইয়ের মধ্য দিয়ে, বর্ণ পরিচয় বইটির মধ্য দিয়ে বাংলা অক্ষর জ্ঞানের পাশাপাশি বর্ণ পরিচয়ে বিদ্যাসাগরের ছোটদের জন্য বেশ কিছু রচনা গল্প রয়েছে, যার মধ্য দিয়ে শিশু শিক্ষার্থী নীতি শিক্ষা শিখতে পারবে, পাশাপাশি তাদের মধ্যে ভালো মন্দ ন্যায় অন্যায়ের বোধ তৈরি হবে। তাই বর্ণ পরিচয় বইটা প্রাথমিকে বিশেষ প্রয়োজন বা বিশেষ উপযোগী হবে। এবার যদি বলে, তুমি যেমন বলছো যে কেন ছিল না, এটা নিউজেই কিন্তু রয়েছে, তোমরা যদি দেখো, আমি চেষ্টা করবো সেই নিউজ কাটিংটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া। তো সেখানেও এটাই বলা রয়েছে, যেহেতু বর্ণ পরিচয়ে জটিলভাবে বর্ণ ধারণার কথা পরিবেশিত হয়েছিল, যুক্ত ব্যঞ্জন শেখার ক্ষেত্রে যেমন শিশু শিক্ষার্থীর একটু অসুবিধা হবে, তাই এটাকে সহজভাবে বা শিক্ষক এটাকে সহজভাবে শিক্ষার্থীর সামনে তুলে ধরবে। এবার আমি বললাম যে সহজ পাঠ থেকে ডেমো তোমাদের একটু দেখিয়ে দেব। চলো ডেমোতে যাই। সহজ পাঠ থেকে দুটো ছড়া তোমাদের ডেমো আকারে দেখাচ্ছি, আর যদি আজকে সম্ভব হয় তাহলে ছড়ার পরে বাংলা কবিতাও, একটা তৃতীয় শ্রেণী থেকে একটা কবিতাও কিভাবে ডেমো করবে সেটাও দেখিয়ে দেবো। আসলে আজকে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে গেল, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেমন আরটি অ্যাক্ট, ওটাই অনেকটা বড় একটা জায়গা, তার কারণ অনেক প্রশ্ন করতে গিয়ে তার রেফারেন্স আসে, সেটাকে ব্যবহার করতে হয়, তো তাতেও অনেকটা লেন্দি হয়ে গেল। তো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তাতে করে তোমার একটা ধারণা তৈরি হবে তোমাদের। চলো, প্রথমে আমি প্রথম শ্রেণী প্রথম ভাগ থেকে একটা ছড়া দেখাচ্ছি। যদি কেউ এটাকে ডেমো আকারে দেখাতে চাও, যদি নিজের পছন্দে বলে এবং তুমি দেখাতে চাও, তাহলে তুমি প্রথমে জানাচ্ছ যে স্যার আমি প্রথম শ্রেণী সহজ পাঠ প্রথম ভাগ থেকে একটা ছড়া দেখাবো।
তবে আমার সাজেশন হবে যে নিজের পছন্দে বললে এমন না দেখিয়ে আরো অনেক বেশ ভালো ভালো টপিক আছে যেগুলো দেখালে অনেক ভালো হয়। তার কারণ ডেমো দেখানোর জন্য যে বিষয়গুলো তোমাকে রাখতে হবে বা যে পয়েন্টস গুলো রয়েছে, আমি অন্য কোনো ক্লাসে না হয় বলবো যে ডেমো দেখানোর জন্য কি কি পয়েন্ট ম্যান্ডেটরি থাকতেই হবে, তবেই সেই ডেমোটা গ্রহণযোগ্য হবে। পাঠ পরিকল্পনা কি, এই সমস্ত অনেক বিষয় আছে যেগুলো তোমাদের ডিএলএড এ শিখেছো এবং তোমার ইন্টারভিউর পারপাসেও জানা প্রয়োজন। তো আমি এটা ধরে নিচ্ছি যে যদি ইন্টারভিউয়ার বলেন যে আপনি সহজ পাঠ থেকে একটা কোনো কিছু ছড়া দেখান বা সহজ পাঠ থেকে কিছু একটা ডেমো দেখান, তো তুমি সেক্ষেত্রে ছড়াটাকে দেখাচ্ছ। তো আমি ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি। হ্যাঁ, মানে তুমি গিয়েছো বোর্ডের কাছে এবং তোমাকে বললো যে আপনি সহজ পাঠ থেকে একটা কোনো ডেমো দেখান, তাহলে তোমাকে ডিরেক্ট টপিকে শুরু করতে হবে। তাদেরকে প্রথমে অবশ্যই বলছে স্যার আমি আপনাদের যদি আপনারা অনুগ্রহ করেন আমি আপনাদের শিশু শিক্ষার্থী হিসেবে কল্পনা করে কি ডেমোটা দেখাতে পারি, এই বলে শুরু করছো। আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা নদী দেখেছো? নদী নদী দেখতে কেমন হয় বলতো? আচ্ছা আমি একটু না ছবি এঁকে তোমাদের দেখাই। অনেকটা এইভাবে এঁকে বেঁকে চলে না নদী? আচ্ছা, আর নদী কি তোমরা কেউ পার হয়েছো? নদী পার হয়েছে তাই তো? কিসে নদী পার হয়েছো বলো দেখি? নৌকা বা বোট, তাই তো? নৌকা বা বোটের মাধ্যমে তোমরা নদী পার হয়েছো। খুব ভালো। আমি যদি বলি যে নদী হেঁটে পার হওয়া যায়, শুনে খুব আশ্চর্য হচ্ছে তাই তো? ভাবছো কি বলছে স্যার? আরে এমনই আজকে একটা নদীর কথা তোমাদের বলবো। আর এই নদীটাকে দেখেছেন জানো? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিভাবে নদীটা পার হওয়া যাচ্ছে, কেনই বা নদীটা পার হওয়া যাচ্ছে, এই সবগুলো আমরা একটা ছড়ার মাধ্যম দিয়ে জানবো। ছড়া শুনতে তোমাদের ভালো লাগে না? আচ্ছা আমি ছড়ার মধ্যে দিয়ে তোমাদের শোনাবো। এই ছড়াটিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন, তোমাদের যে সহজ পাঠ বই তাতেই রয়েছে, খুব ভালো লাগবে তোমাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে? আমরা বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি 25শে বৈশাখ, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছিলাম, তাই না? তিনি, তোমরা যখন বড় হবে তার কথা আরো জানতে পারবে, তিনি বিশ্বকবি, গোটা বিশ্বে তাকে জানে, তাই তো তারকে বিশ্বকবি বলা হয়। তার কবিতা অন্যান্য দেশের মানুষও পড়ে, জানো? আচ্ছা সেসব কথা আমরা পরে জানবো, আগে ওই নদীটা দেখি যেটা পায়ে হেঁটে পার হওয়া যাচ্ছে। শুধু মানুষই পার হচ্ছে না, গাড়ি গরু সবাই সে নদী পার হয়ে যাচ্ছে। তো চল আগে আমরা ছড়াটা দেখে নিই। তোমরা দেখো সেই ছড়ায় কবিগুরু কি বলছেন, তারপরে তোমরাও আমার সঙ্গে ছড়াটা পাঠ করবে আমার মতন করে, হবে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি, চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আচ্ছা তোমরা কাশবন দেখেছো? কাশবন, আচ্ছা কাশ ফুল দেখেছো? কি রঙের হয়? সাদা রঙের হয়, তাই তো? যদি তোমরা দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর আগে আগে নদীর ধারে যাও ঘুরতে, তাহলে কাশবন দেখতে পাবে। এখানেও কবিগুরু যে নদীটা দেখছেন সে নদীর ধারে কি রয়েছে? কাশবন রয়েছে। আর সেই কাশবনে সাদা ফুলে বনের মতন ঢেকে গিয়েছে, সাদা সাদা হয়ে গেছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই নদীটা পার হয়ে যাচ্ছে, পায়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, গরু পার হয়ে যাচ্ছে, গাড়ি পার হয়ে যাচ্ছে, কেন বলতো? বৈশাখ মাসে কি থাকে? গ্রীষ্মকাল থাকে, বৈশাখ মাস। আমি তোমাদের মাসের কথা এর আগে বলেছিলাম, তাই না? বৈশাখ মাসে কি হয়? খুব গরম হয়, তার কারণ তখন গ্রীষ্মকাল, গ্রীষ্ম ঋতু চলে তখন। এমন বেশ কিছু নদী আছে যে নদীগুলো গ্রীষ্মের সময় শুকিয়ে যায়, আর জল শুকিয়ে যাওয়ার কারণে সেগুলো পায়ে হেঁটে পার হওয়া যায়, গাড়িও চলে যায়। কবিগুরু এমনই একটা নদীর কথা বলেছে। আর নদীর ধারে কি হয়? সাদা বালি থাকে, যখন জল শুকিয়ে যায় তখন সেই সাদা বালিগুলো
তখন তো আর কাদা থাকে না, সাদা বালিগুলো শুকিয়ে যায়, তাই চিকচিক করে। আবার সেই যেহেতু পাড় অনেকটা জায়গা জল শুকিয়ে যায়, তাই সেখানে শালিক পাখি আসে, শালিক পাখি ঝাঁক করে বসে আর কিচিরমিচির করে। আচ্ছা, এই যে বাংলায় বলছি যে শালিক পাখি কিচমিচ করে ডাকছে, কিচিমিচি ডাকছে, ইংরেজিতে এই ডাকটাকে কি বলে জানো? পাখির ডাককে ইংরেজিতে বলে চিরপিং। পাখির ডাক চিরপিং। শেয়ালও রাত্রিবেলায় কি হয়? শেয়ালও ডাকে। শেয়াল রাত্রিরে বেড়ায়। শেয়াল জানো তো দিনের বেলা দেখতে পায় না, তারা রাত্রিরে দেখতে পায়। রাত্রিরে খাবার সন্ধানে তারা বেড়ায়। আর নদীর ধারে শেয়াল থাকে। নদীর পাড় কি বললো? পাড়টা উঁচু আর ঢালু তার বাড়ি। শেয়ালের ডাক, শালিক পাখির ডাক কেমন হয় তোমরা শুনেছো? আচ্ছা, আমি তোমাদের না এই ডাকগুলো শোনাবো। আমি মোবাইলে তোমাদেরকে এই ডাকগুলো শোনাবো। এখানে আমি ডেমোটা শেষ করে তোমাদের কয়েকটা কথা বলি। এক হচ্ছে যে ডেমো দেখানোর বা পাঠ পরিকল্পনার কিছু নিয়ম আছে। তোমরা ডিএলএড এ শিখেছো, লেসন প্ল্যান করতে হয়। সেখানে দেখবে যে শিক্ষার্থীদেরকে প্রশ্নকরণ, পূর্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় সাধন, অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন, বিষয়ের উপস্থাপন, এমন বেশ কিছু পয়েন্ট রয়েছে। তার মধ্যে পূর্ব জ্ঞানের সঙ্গে সমন্বয় সাধন, অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন, শিক্ষার্থীকে প্রশ্নকরণ, বিষয়ের আকর্ষণীয়ভাবে উপস্থাপন, টিএলএম, এগুলো ম্যান্ডেটরি। আমি অন্য ক্লাসে না হয় কিভাবে ডেমো দেখাতে হয়, কি কি পয়েন্ট রাখতেই হবে তোমাকে ডেমো দেখাতে গেলে, তবে তোমার সেই ডেমোটা গ্রহণযোগ্য হবে, সেগুলো বলে দেবো। এখানে যেমন টিএলএম হিসেবে এই ছবিটা আঁকা হয়েছে। পূর্ব জ্ঞান হিসেবে কি হয়েছে? ওই যে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ পালন, মানে তারা এর সঙ্গে পরিচিত, সেই পূর্ব পরিচিত ধারণার কেস কাজে লাগিয়ে আমি একটা নতুন ধারণার তাদেরকে দিচ্ছি, নতুন বিষয় তাদেরকে জানাচ্ছি। যেমন নদীর কথা তাদেরকে আগে জিজ্ঞাসা করলাম, নদী জানে কিনা। তারপরে এই যে একটা নদী যেটা পায়ে হেঁটে পার হওয়া যায়, সেই নদী সম্পর্কে তাদের ধারণা দিচ্ছি। অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন, যেমন নৌকা, তার কথা বললাম বোট, বিওএটি বোট, ইংরেজি বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন হলো। তো এই রকম পয়েন্ট তোমাকে কিন্তু ডেমো দেখানোর সময় এইগুলো মাথায় রাখতে হবে। আর একটা কথা আমি বলেছি যেটা হয়তো তোমরা ভাববে, এই যে মোবাইলের কথা বললাম, যে মোবাইলে কিভাবে ডাকে শেয়াল, শালিক কিভাবে ডাকে, এগুলো তোমাদের শোনাবো। তো মোবাইলের ব্যবহার কি করা যায়? তো এমন প্রশ্নও কিন্তু করতে পারে, সে তুমি এই ডেমো দেখাও চাহে না দেখাও, বা এই কথা বলো না বলো, হয়তো তোমাদের মধ্যে কাউকে করতে পারেন যে মোবাইল ফোন কি শিক্ষকের ব্যবহার করা উচিত শ্রেণীকক্ষে, বা মোবাইল ল্যাপটপের কোনো উপযোগিতা রয়েছে, বা তথ্য প্রযুক্তিকে কিভাবে তুমি কাজে লাগাবে, এমন যদি প্রশ্ন করে, তাহলে তুমি কি বলছো? তাহলে তুমি বলছো যে স্যার, ধরুন যেমনই হলো না কেন, তোমাকে একটা উত্তর বলে দিচ্ছি, এটাকেই ব্যবহার করে এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর করতে পারো। যেমন একটা ইনফরমেশন তোমাদের দিই, এনইপি 2020-তে কিন্তু প্রযুক্তি সম্পর্কে শিশু শিক্ষার্থীদের ধারণা দেওয়ার কথা বলা রয়েছে। মানে সেটা যদিও প্রাথমিকে নয়, প্রাথমিকের থেকে একটু উঁচু, মানে ক্লাস 5, 6, 7, 8, যারা কম্পিউটার সম্পর্কে জানবে, তো প্রযুক্তি সম্পর্কে তাদের পরিচয় ঘটবে। তো বা করোনার সময় দেখেছো যে এই যে মোবাইল বা ডিজিটাল মাধ্যম, তার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে জ্ঞান দেওয়া হচ্ছিল, বিষয় জানানো হচ্ছিল। যদি তোমাকে জিজ্ঞাসা করে, তো তুমি বলছো যে স্যার, মোবাইল বা তথ্য প্রযুক্তিকে যদি টিএলএম হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেটা অনেক বেশি ফলপ্রসূ টিএলএম হবে, এবং মোবাইলটা সেক্ষেত্রে টিচিং এড হিসেবেও কাজে লাগানো যেতে পারে। যেহেতু এখানে অডিও ভিজুয়াল মাধ্যমের সহযোগিতায় শিশু শিক্ষার্থীকে কোনো একটা বিষয় যেটা সে দেখেনি বা জানে না, সেটা যদি দেখানো যেতে পারে, তাহলে সেটা তার মনে দীর্ঘমেয়াদী স্মৃতি হিসেবে থাকবে, এবং সেটা যে বিষয়টা তাকে জানানো হচ্ছে, শেখানো হচ্ছে, সে সম্পর্কে সে একটা স্পষ্ট ধারণা পাবে। এমনকি এনইপি 2020-তে ডিজিটাল মাধ্যমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর কথাও বলা হয়েছে। তাহলে ওই যে তথ্য যেটা ছিল সেটাকে কাজে লাগিয়ে তুমি এই বিষয়টা বলে দিলে। বা মোবাইল, প্রজেক্টর, বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু প্রজেক্টরও রয়েছে।
প্রজেক্টরটাও একটা টিচিং এড, এবং সেই প্রজেক্টরের মধ্যে যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা হচ্ছে তার টিএলএম। হয়তো শিক্ষক পাওয়ার পয়েন্টের মধ্য দিয়ে কোন একটা বিষয় তৈরি করে এনেছেন, সেটা ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীকে দেখাচ্ছেন। ল্যাপটপটা টিচিং এড এবং সেই যে পাওয়ার পয়েন্টের যে ছবি অডিও সেটা হচ্ছে টিএলএম, যে বিষয়টা শেখাতে চাচ্ছেন তার সহযোগী উপকরণ, টিচিং লার্নিং মেটেরিয়াল, শিক্ষণ উপকরণ বা লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, এলটিএম, শিক্ষণ উপকরণ। তো যাই হোক, এর পরের ছড়াতে আমরা যাই। এর পরের ছড়াটাও খুবই প্রসিদ্ধ একটা ছড়া, কুমোর পাড়ার গরুর গাড়ি। সেটা কিভাবে দেখাবে একটু আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের ডেমো আকারে দেখালাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ওই ছড়াটার কিন্তু পরে আরো দুটো স্তবক ছিল, তোমাকে 4টে স্তবকই মুখস্থ করতে হবে। কিন্তু তুমি কি করছো, দুটো স্তবক পাঠ করার পর সেটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছ, একটু বোঝাচ্ছ, কিছু কিছু বোর্ড ওয়ার্ক করছো, মানে কিছু কথা বোর্ডে লিখছো। ওটা যেমন আলাদা আলাদা করে 4 লাইনের স্তবক ছিল, কিন্তু আরো এই যে কুমোর পাড়ার গরুর গাড়ি, সেখানে যেমন এরকম কোনো ভাগ নেই, পুরো একভাবে চলে গেছে, অনেক বড় একটা ছড়া। তো এই সমস্ত ছড়া কিভাবে পড়াবে, মানে কোথায় থামবে বা কতটা পাঠ করার পর তুমি সেটাকে এক্সপ্লেন করবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে হয়তো আর সময় হবে না, হলে আরো একটা কবিতা যদি তৃতীয় শ্রেণী থেকে দেখানো যেত, তাহলে তোমরা আরো ভালোভাবে এই ছড়া কিভাবে পাঠ করবে, কবিতা কিভাবে পাঠ করবে তার ধারণা পেতে, তো আমি অন্য ক্লাসে, পরের ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চল, কুমোর পাড়া গরুর গাড়িটা কিভাবে ডেমো আকারে দেখাচ্ছ সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা গরুর গাড়ি দেখেছো? মনে হতে পারে এটা আবার কি, এখন তো এই সমস্ত গাড়ি দেখা যায় না, চারিদিকে কত রকমের যানবাহন তোমরা দেখতে পাও, তাই না? আচ্ছা তোমরা বলো, কিসে কিসে তোমরা চড়েছো, মানে দূরে কোথাও যেতে গিয়ে কিসে কিসে চড়েছো? ট্রেনে চড়েছো, আর বাস, আচ্ছা কেউ কেউ আবার বলছো টুকটুকে চড়েও গিয়েছো, যেটাকে কি বলে বলো, ইলেকট্রিক রিক্সা বলে, ই রিক্সা বলে, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের একটা মজার ছড়া শোনাবো। সে ছড়ায় তোমরা গরুর গাড়ির কথা জানতে পারবে। আগে, এখন তো এত রকমের যানবাহন হয়ে গেছে, আগে কিন্তু এসব ছিল না। আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ওই গরুর গাড়ি করে যেত বা ঘোড়ার গাড়ি করে যেত। গরুর গাড়ি দেখতে কেমন হয় আমি একটু ছবি এঁকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, হবে? এরকম দুধারে দুটো বাঁশ থাকতো, আর এই মাঝে একটা মস্ত বড় চাকা, এদিকেও একটা চাকা এরকম থাকতো। আর এখানে মাছা মতন করা থাকতো বাতা দিয়ে, আর এই সামনে গরু সেই গাড়িটাকে টেনে নিয়ে যেত। আচ্ছা তোমরা কুমোরের কথা শুনেছো? আমরা বিদ্যালয়ে আনন্দ পরিসর ক্লাসে মাটির বিভিন্ন জিনিস তৈরি যখন করছিলাম, তখন কুমোরের কথা বলেছিলাম তোমাদের। কুমোর কি করে বলো দেখি? হ্যাঁ, মাটির বিভিন্ন বাসনপত্র তৈরি করে, তাই তো? কুমোর, কুমোরকে ইংরেজিতে কি বলে বলতো? পটার, পিও টিটি ইয়ার, পটার। আর এক সময় এমন অনেক কুমোর থাকতো, তার কারণ তখন তো মানুষ মাটির বাসনপত্র বেশি ব্যবহার করতো। এখন যেমন অনেক, তোমরা চায়ের দোকান যদি যাও, তাহলে ওই চায়ের যে কাপ হয় ওটা মাটির ভাঁড়ে, অনেক জায়গায় মাটির ভাঁড়ে দেয়। তো আগে মানুষ এই মাটির বাসনপত্র অনেক ব্যবহার করতো, তাই অনেক কুমোর ছিলেন এবং তারা একটা পাড়ায় থাকতেন। তো এইসব কথাই বা তোমাদের কেন বলছি, তোমাদের মনে হতে পারে আসলে আজকে যে ছড়াটা পড়বো সেখানে গরুর গাড়ি, কুমোর এর কথা আছে, হাটের কথা আছে। হাট তোমরা দেখেছো? হাটে গিয়েছো কখনো? হাট কি? হাট হচ্ছে এমন একটা জায়গা, বিশেষ করে গ্রামের দিকে, ওখানে তো অত বড় বাজার থাকে না, তো বিভিন্ন ব্যবসায়ী তারা একটা জায়গায় জড়ো হয়, মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ সেই জায়গায় গিয়ে, অনেক ব্যবসায়ী আসে তাদের কাছ থেকে কেনে। শহরেও এমন হাট থাকে, শহরের হাটগুলো কি হয়, বড় হয় আর বিশেষ কোনো জিনিস একটা সেখানে বিক্রি হয়। কিন্তু গ্রামের দিকে কি হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক ব্যবসায়ী, যেমন সবজি। আচ্ছা আমি একটা
যে ছড়ার কথা বলছি সেই ছড়ার মধ্যে দিয়ে তোমাদের জানাই। ছড়াটা মন দিয়ে শোনো, হাট কি তোমরা সেখানে বুঝতে পারবে, কি হাটে বিক্রি হয় সে সবও জানতে পারবে। খুব মজার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাদের যে সহজ পাঠ সে সহজ পাঠে আছে। আর এই ছড়াটার নামও হচ্ছে হাট। তাহলে চলো দেখি হাটটা কেমন। আমি প্রথমে তোমাদেরকে ছড়াটা পাঠ করে শোনাচ্ছি, তারপর তোমরা আমার সঙ্গে ছড়াটা পাঠ করবে। আর ছড়ায় কি বলছে তোমরা একটু মন দিয়ে শোনো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাত্রে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। আচ্ছা, তোমরা এই ছড়ায় শুনলে যে হাট কিন্তু একটা জায়গায় বসেছে আর একটা বারে বসেছে। কি বার? শুক্রবার। তো এই হাট প্রতিদিন কিন্তু হাট বসে না, একটা বিশেষ দিনে কোন একটা বিশেষ জায়গায় হাট বসে, সেখানে বিভিন্ন ব্যবসায়ী যায় এবং সেই ব্যবসায়ীদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য গ্রামের মানুষও সেখানে ভিড় করে। আচ্ছা, ছড়ার প্রথমে আমি বললাম কুমোর পাড়া থেকে গরুর গাড়ি যাচ্ছে এবং সেই গাড়িতে কি রয়েছে? বোঝাই করা কলসি হাঁড়ি রয়েছে আর গাড়ি একজন চালাচ্ছে। গাড়ি যে চালাচ্ছে তার নাম কি বলতো? বংশী বাদন। আর তার সঙ্গে কে রয়েছে? তার ভাগ্নে মদন। হাটে কি হচ্ছে? সব জিনিসপত্র জুটিয়ে এনে এক জায়গায় বিভিন্ন ব্যবসায়ী এনেছে আর গ্রামের মানুষ সেখানে জিনিস কিনছে আর ব্যবসায়ীরা বেচছে। কি জিনিস বিক্রি হচ্ছে সেটা আমরা এর পরে জানবো। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। কি বিক্রি হচ্ছে? ওই যে বললাম সবজি। কি কি সবজি? উচ্ছে। উচ্ছেটা কি বলতো? উচ্ছে খেতে কেমন বলো দেখি? তেতো। উচ্ছেকে ইংরেজিতে কি বলে জানো? উচ্ছেকে ইংরেজিতে বলে বিটার গার্ড। উচ্ছে বেগুন, বেগুনকে ইংরেজিতে কি বলে দেখি? ব্রিঞ্জাল। আগে বেত দিয়ে ধামা ধামা বানানো হতো, তাতে ঢেকির মতন বড় চাল বিভিন্ন জিনিস তাতে নিয়ে যাওয়া যেত। এইটাকে অনেকটা তোমরা গামলার সঙ্গে পরিচিত, গামলার মতন কিন্তু ধারটা একটু বড়, বেত দেব না। আচ্ছা, আমি সেসব ছবি তোমাদের না হয় দেখাবো। তারপরে কুলো, কুলো দিয়ে কি হয়? ধান ঝাড়ে। তোমরা দেখেছো কেউ? বাড়িতে দেখবে মারা চাল ঝাড়ে কুলো দিয়ে। আর শীতের র্যাপার নকশা কাটা। শীতের র্যাপারটা আবার কি? শীতের র্যাপার হচ্ছে শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা যে ঢাকা নিই সেটাকেই বলা হচ্ছে শীতের র্যাপার। র্যাপার কথাটা কিন্তু ইংরেজি কথা, এটা আসলে WRAPPER, র্যাপার। এখন তো তোমরা অনেক ধরনের কম্বল দেখতে পাও, তাই না? এই র্যাপারের সঙ্গে পরিচিত নাও তোমরা, বা এখন কত রকমের জ্যাকেট চলে এসেছে। আগে এমন শীতের মানে কম্বল, সেগুলো মানুষ নিজেরা হাতে বানাতো, তাতে অনেক সুন্দর সুন্দর নকশা করা থাকতো। তো এই হাটেও যে শীতের র্যাপার বিক্রি হচ্ছে সেটা নকশা কাটা রয়েছে। তো তুমি এইভাবে ডেমোটা দেখাতে পারো। দেখো, ডেমোটা দেখাতে গিয়ে আমি কি করলাম, প্রথমে দুটো স্তবক বললাম। ওখানে দুটো স্তবক না বলে শুধু একটা বলে আবার এক্সপ্লেন করতে গেলে ঠিক মানানসই হবে না ছড়াটা। দুটো স্তবক বলার পর আমি বলছি ঠিক দুটো স্তবক, যেখানে এখানে তো স্তবক করা নেই, মানে টানা ছড়া রয়েছে, একবারে ছড়াটা চলে গেছে। তো 4 লাইন করে আমি ভেঙে নিয়েছি। তো প্রথমে যেখানে শেষ হলো সেখানে কি হচ্ছে? গ্রামের মানুষ সবাই ওই হাটে এসে জিনিস বিভিন্ন ব্যবসায়ী বেচছে এবং কিনছে। তারপরে বলছি যে আচ্ছা, সেখানে কি বিক্রি হচ্ছে চলো এবার আমরা দেখি। তখন তারপর থেকে কি বিক্রি হচ্ছে, মানে 8 লাইনের পর থেকে সেগুলো বলা রয়েছে। তো সেখানে মানে পরে 4 লাইনে উচ্ছে বেগুন এরকম শীতের র্যাপার এসব বলা রয়েছে। তারপরে আরো সেটা এক্সপ্লেন করা হলো 4 লাইন, আবার 4 লাইন পড়বে। ঝাঁঝরি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এঁখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে। এইভাবে তুমি তারপর থেকে 4 লাইন করে পড়বে আর এক্সপ্লেন করবে।
যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করছি না, অনেক কিছু বলার আছে, সেগুলো না হয় নেক্সট ক্লাসে বলা হবে, একই ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আজকে এখানে রাখছি, প্রত্যেকে ভালো থেকো। আর সিরিয়াসলি এবার কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে ফেলতে হবে, তার কারণ আহ, এই জাস্ট খবরটা আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ আহ, যে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু সঠিকভাবে প্রস্তুত নন। মানে হঠাৎ করে যদি বা নোটিফিকেশন চলে আসে, ইন্টারভিউ শুরু হয়, তারা কিন্তু অল্প সময়ে নিজেদেরকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারবে না। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা রেগুলার পড়াশোনার মধ্যেই আছে, তাদের হয়তো প্রস্তুতি নিতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু যারা তোমরা পড়াশোনা থেকে ডিট্যাচ বা অতটাও সব বিষয়ের নলেজ নেই, তাদের কিন্তু ইন্টারভিউ চলে আসলে অল্প সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে সমস্যা হবে। আর এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমরা যে কোর্স এনেছি, সেই কোর্সের মধ্যে প্রত্যেকটা বিষয়, মানে একজন প্রাইমারি টিচার হতে গেলে যে জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো সবই রয়েছে। তার কারণ ইন্টারভিউ ওইটাই দেখা হয় যে সেই শিক্ষকটা প্রাথমিকে পড়ানোর জন্য উপযোগী কিনা। যে কারণে কি করা হচ্ছে, একজন বাংলার স্টুডেন্ট তাকে ইংরেজি থেকে প্রশ্ন করা হচ্ছে, একজন গণিতের স্টুডেন্ট তাকেও হয়তো ইংরেজি থেকে প্রশ্ন করা হচ্ছে, আবার একটা ইংরেজিতে গ্র্যাজুয়েশন তাকে গণিত থেকে প্রশ্ন করা হচ্ছে, তাকে ইভিএস থেকে প্রশ্ন করা হচ্ছে, বা জিওগ্রাফি থেকে প্রশ্ন করা হচ্ছে। তো এরকম সবগুলোকে একসঙ্গে আহ, বিভিন্ন ক্লাসের মধ্য দিয়ে সেগুলো তোমাদের শেখানো হয়েছে, সেগুলো জানানো হয়েছে। তো আই হোপ যে ওটা হেল্পফুল হবে। আর যেহেতু প্রাইসটা খুবই অল্প রাখা হয়েছে, যাতে করে তোমরা প্রত্যেকেই সেই বেনিফিটটা নিতে পারো। প্রত্যেকে ভালো থেকো।